বছর আমরা যে বিষয় নিয়ে কথা বলবো নির্বাচন নিয়েই কথা বলবো। নির্বাচন নিয়ে আজকে জামাত অভিযোগ করেছে যে ৩০টা আসনে নির্বাচন আবার তারা শপথ নেবে না, ৩০টা আসনে নির্বাচন আবার পুনর্গণনা করার জন্য, এবং বিএনপি যে ভূমিদস্য বিজয় সেই বিজয় নিয়ে বিএনপির এত বিজয় কিভাবে হলো এবং জামাতে যতটা আসার কথা ততটা আসেনি, এবং বিশেষ করে কিছু কিছু কেন্দ্রের তারা আপত্তি জানিয়েছে। বিএনপিরও সেরকম কিছু কিছু কেন্দ্রের ব্যাপারে আপত্তি আছে, যদিও বিএনপি ব্যক্তিগতভাবে প্রার্থীরা বলছে, কিন্তু বিএনপি দলগতভাবে বা জোট থেকে কোনো কিছু বলছে না। তো এবং আমরা জানি যে 16 তারিখে শপথ গ্রহণ করবে, এমপিরা শপথ গ্রহণ করবে সকালে এবং বিকেলে শপথ গ্রহণ করবে মন্ত্রীরা। তো আমরা এইসব বিষয় নিয়ে কথা বলবো। কথা বলার জন্য আমার সাথে 4 জন অতিথি উপস্থিত আছেন। আমার সাথে উপস্থিত আছেন মেজর আফসারি, সংস্কার পার্টি। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আজিজ অবসরপ্রাপ্ত, আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আমাদের সাথে উপস্থিত আছেন ডক্টর কাজী মোহাম্মদ মনিরুজ্জামান। মনিরুজ্জামান ভাই আসলে মিষ্টি নিয়ে ঢোকা উচিত ছিল, তো সবাইকে মিষ্টি খাওয়ানোর কথা হচ্ছে। তো মনিরুজ্জামান ভাই হচ্ছে যুগ্ম আহ্বায়ক তাঁতি দল বিএনপি। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকেও ধন্যবাদ যে আজকে একটা ভালো ক্ষণে আমাকে ডেকেছেন। বিষয় কি আমি জানি না, যদিও দেখে নিব। মানে আপনাদের বিজয় নিয়েই কথা। জামাতে অভিযোগ করেছে যে 30টি কারচুপি হয়েছে, 30টি আসনে তারা আবার পুনর্গণনা চায় এবং তারা শপথ করবে না, এরকম একটা তারা আইনি পদক্ষেপ নেবে। বিজয় তো জনগণের হয়েছে, আর তারেক সাহেব স্পষ্টভাবে বলেছে। আমি পরিচয় পর্ব শেষ করি না এখনো। আমাদের সাথে আছেন সায়েদ রণ, সম্পাদক ডেইলি আলোকিত প্রতিদিন। রণ ভাই, আপনাকেও স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ, এবং যারা আপনার প্রোগ্রামটি দেখছে এবং যারা সহ আলোচক আছে সবাইকে অভিনন্দন। আমি শুরুতেই রণ ভাই আপনার কাছে শুনতে চাই, আপনি নির্বাচনের আগের দিন আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। আপনি বলেছিলেন যে কনফার্ম বিএনপির 50টা বিএনপির 90টা আসনের কথা আপনি বলেছিলেন, আর জামাতের মনে হয় 50টার কথা কনফার্ম করেছিলেন, তাই তো? আমি যদি ভুল না করে থাকি। তো আপনার ইয়েটা মোটামুটি আপনি বলছেন যে এই আসনগুলো পাবেই, এরপরে তো বাড়তি আসনের ব্যাপারে আপনি বলেছিলেন আর কি, বাড়তি সে যা হোক না কেন, কিন্তু তো সেই জায়গাটাতে মোটামুটি ঠিক আছে। তো আপনি কিভাবে এত কনফার্ম হয়ে বলতে পারলেন? মানে আপনি কি জানতেন এখানে কোনো ইঞ্জিনিয়ারিং হবে, বা মানে এখন যে ইঞ্জিনিয়ারিং কথা শোনা যাচ্ছে যে ইঞ্জিনিয়ারিং হয়েছে, তা আপনি কি জানতেন কিনা আগে থেকে? ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। আমরা যে জরিপ চালিয়েছিলাম, আমরা দৈনিক পত্রিকার মাধ্যমে কিংবা বিভিন্ন জরিপকে অ্যামালগেটিক করে একটা জরিপ চালিয়েছিলাম। সেই জরিপে আমরা বলবার চেষ্টা করেছিলাম, যদি ফেয়ার নিরপেক্ষ ইলেকশন হয় এবং ইলেকশনে যদি কোনো কারচুপি না হয়, ইঞ্জিনিয়ারিং না হয়, তাহলে বিএনপি 90টি সিট কনফার্ম পাবেই, এর নিচে নামবে না। জামাত 50টি সিট পাবে, এর নিচে নামবে না। আর বলেছিলাম এনসিপি, আমি তো বলেছিলাম 4-5টি সিটের কথা, আর 13-14টা সিটের কথা আমরা বলেছিলাম স্বতন্ত্র পাবে। আর বাকি 121টি সিটের কথা আমরা বলেছিলাম যে 121টি সিটের মধ্যে বিএনপি এগিয়ে আছে। এই 121টি সিটের মধ্যে বিএনপি এগিয়ে আছে, বিএনপি সরকার গঠন করার সম্ভাবনা আছে। এখন সেই ক্ষেত্রে আমাদের কাছে যে তথ্যপাত্র ছিল, সেই তথ্যগুলো ছিল হলো বাংলাদেশের মানুষ মজলুমদের পক্ষে অবস্থান নেই। আমার বক্তব্য খুব পরিষ্কার, সেটা হলো ইন্টারিম গভর্নমেন্ট আর বিএনপি কে গুলিয়ে ফেললে চলবে না। বিএনপি যারা লুট লেভেলে চাঁদাবাজি করেছে, পরে নেই আমি তা বলবো না, যারা করেছে, বড় নেতারা খুব বেশি করেছে সেটা বলছি না, কিন্তু লুট লেভেলে যারা ছোট ছোট নেতা তারা চাঁদাবাজি করেছে, সেই চাঁদাবাজদের বিএনপি বহিষ্কার করেছে, 8,500 বহিষ্কার করেছে। এই 8,500 লোককে আইনের আওতায় যদি আনতে পারতেন ইন্টারিম গভর্নমেন্ট, তাহলে চাঁদাবাজি বাংলাদেশ থেকে নির্মূল হতো। এখন বিএনপি চাঁদাবাজদের আশ্রয় দিবে, প্রশ্রয় দিবে কি দিবে না, বিএনপি সরকার গঠন করার পর সেটা বলা যাবে। আমরা শুরুতেই টকশোতে বলেছি, আমি বিভিন্ন জায়গায় বলেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর উন্নয়ন প্রয়োজন। সেই ক্ষেত্রে শুরুতেই যদি ইন্টারিম গভর্নমেন্ট জামাত কিংবা জামাত অ্যালায়েন্স, এনসিপি কিংবা বিএনপি এদের কাছে একটা তালিকা চাইতো যে কিছু লোক নিয়োগ দিত, সেটা হতে পারতো 50,000, হতে পারতো 20,000, 30,000 প্রশাসনের লোক নিয়োগ দিত, তাহলে যে মব কালচার যেটার মধ্যে আমরা ঢুকেছিলাম, এই মব কালচার মানুষ পছন্দ করে না। আমি একবার ফোন করেছিলাম একজন ওসিকে, আমার এক আত্মীয়র ব্যাপারে, যে তার বাসায় ডাকাতি হচ্ছে মোহাম্মদপুরে। তো যেসব বললেন যদি উনি বেঁচে থাকেন আগামীকাল এসে একটা জিডি করে যেতে বললেন। এই হলো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা ছিল, ক্রমান্বয়ে উন্নতি ঘটেছে। তো সেইখানে এই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং বিএনপির ঘাড়ে যে পরিমাণ কাদা ছোড়াছড়ি, বিএনপির যে কোনো একটা ভালো কথা বললেও তারা মনে করতেছে যে বিএনপি ক্ষমতায় আছে। জনগণ বুঝে ফেলছিল যে জিনিসটি আসলে বিএনপি তো ক্ষমতায় না, যে অপরাধগুলো বিএনপির কাছে আসছে বিএনপি বহিষ্কার করছে। সেই ক্ষেত্রে যে পরিমাণ মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে ইন্টারিম গভর্নমেন্ট, জামাত এবং এনসিপি বিএনপি কে যেভাবে অনুমোদন করবার চেষ্টা করেছে, বড় বড় জাতীয় নেতা যারা সাফার হয়েছে, আমরা তো দেখেছি যে কারা সাফার হয়েছে। তো এই সাফারারদের বিরুদ্ধে যে পরিমাণ কুৎসা রটিয়েছে, রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত কুৎসা রটিয়েছে, এই কুৎসার কারণে জনগণ ব্যালটের মাধ্যমে রুখে দিয়েছে যে এরকম ন্যারেটিভ তৈরি করে ক্ষমতায় যাওয়া যাবে না।
সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি ব্যক্তিগতভাবে একটা পুরুষ দিলে এসে ভাই আপনি দ্বিমত থাকতে পারে, আমার কথার সাথে আপনি দ্বিমত করে, আমিও দ্বিমত করবো, কিন্তু অশোভন আচরণ করে বকাবাজ্য করছেন, তা আমরাও তো লেখাপড়া যারা মানুষ এটা তো নিতে পারি না, তারপরে তো কোনো তুলো দিই না, ফেসবুকে একসময় লেখাই দিত না। ব্যালটের মাধ্যমে জবাব দিয়েছে, কিন্তু আমরা যে শুনি যে ইঞ্জিনিয়ারিং হয়েছে, আপনি কি মনে করেন? ইঞ্জিনিয়ারিং বলতে টোটাল ভোটের মাঝে প্রত্যেকটি থানা পর্যায়ে তো একজন করে নিশ্চিত ছিলই, আমাদের টিম কাজ করেছে, কিন্তু আপনিও জানেন ব্যক্তিগত তরফে, আমিও জানি। তো এখানে আপনার এই কথার জবাব তো নাই যে আমিনুল হক ঢাকা মহানগর উত্তরের সবচেয়ে ক্লিন ইমেজের নেতা ছিলেন, তিনি ঢাকা মহানগর 16 যেটা আসন, এই আসনে কি হয়েছে এটা আপনি জানেন, সানজিদা ইসলাম তুলি ঢাকা মহানগর 14, কাইয়ুম এই আসনে কি হয়েছে আমরা জানি। তারপরে এরকম সিরাজগঞ্জে দেখলাম যে একবার নির্বাচন কমিশন বিএনপির এক ক্যান্ডিডেটকে জিতাই দিল, এরপরে সেইখানে বললো পোস্টাল ব্যালট 2179টা পোস্টাল ব্যালট, তো 2179টা পোস্টাল ব্যালটে আপনার খুলে আর 820টা ব্যালট বিএনপি কে দেখিয়ে ওখানে জামাতকে বিজিত করলো। তো আসলে যে ব্যাপারটি, যে কথাটি বলবার প্রয়োজন বা বলবার প্রয়োজনীয়তা আছে, সেটি হলো বিএনপি তো ক্ষমতায় ছিল না এই 18 মাস, বিএনপি একটি নির্বাচন চেয়েছিল, বিএনপি রাজপথে হাম্বিদাম্বি করে নাই, এনসিপি বরঞ্চ শপথ নেয় নাই, জুলাই গণঅভ্যুত্থানকে পুঞ্জীভূত করে প্রত্যেক সম্পত্তি বানিয়েছিল, মানুষ মব কালচারকে বিভ্রাঙ্গুলি দেখিয়েছে, মানুষ জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করেছে। এটা হলো আমার ব্যক্তিগত বিশ্লেষণ, এবং আমরাও জেনেছি সাধারণ জনগণের কাছে যে আসলে বিএনপির প্রতি অবিচার করা হচ্ছে। বিএনপির তারেক রহমানের একটি বক্তব্য এ পর্যন্ত, আজকের দিনের একটি বক্তব্য তিনি দিয়েছেন, আমি অশালীন অশোভন পাইনি, কিন্তু রুট লেভেলে কিছু চাঁদাবাজি হয়েছে, সেটি সাংবাদিক হিসেবে অস্বীকার করলে বিবেকের ধারণায় ভুগবো। সেই চাঁদাবাজদের ইন্টারিম গভর্নমেন্ট আইনের আওতায় নেওয়া উচিত ছিল, আইনের আওতায় না নিয়ে আমার বিশ্লেষণটা এমন একটি ক্ষেত্র সৃষ্টি করা হয়েছিল বিএনপির ইমেজ নষ্ট করার ক্ষেত্র, ব্রড আইডি দিয়ে, ফেক আইডি দিয়ে, এত কমেন্টস, তারেক রহমান একটা ভালো কথা বলছে সেটাকে বিকৃতভাবে উপস্থাপন করা, এই গেল একটা বিষয়। আর একটা বিষয় হলো জামাতের স্ট্যান্ড যদি ধর্মীয় মূল্যবোধ থাকতো, সেখানে চরমোনাই সাহেবের দল কি ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদেরকে সাথে রেখে যদি তারা ইসলামকে পুঁজি করে এগিয়ে যেত তাহলে একরকম ছিল, কিন্তু সেখানে একজন হিন্দু ভদ্রলোককে মনোনয়ন দিলেন, জামাতের টপ লেভেলে টপ টায়ারে একরকম বক্তব্য আমরা শুনলাম, একেবারে রুট লেভেলে বক্তব্য আর একরকম শুনলাম। সর্বোপরি সরকার যে আপনার বিকাশ বন্ধ করেছে, নগদ বন্ধ করেছে, রকেট বন্ধ করেছে, গাড়ি ঘোড়া বন্ধ করেছে, ইত্যাদি ইত্যাদি বন্ধ করেছে, এই বন্ধ করার মধ্য দিয়ে আপনার একটি সুষ্ঠু নির্বাচন দিকে গেছে। এখন তুলনামূলক ভাবে আমি বলবো যে নির্বাচন সুষ্ঠু হয়েছে, তবে ইঞ্জিনিয়ারিং যে কথাটি আছে সেই অভিযোগটা বিএনপির তরফেও থাকতে পারে, বিএনপির তরফ থেকে দায়ের করতে পারে, কিন্তু বিএনপি করার সুযোগ নাই হলো এই 18 মাস মজলুম দল হিসেবে বিএনপি ছিল, মজলুম, কোন কথাই বলতে পারে নাই, কোন আন্দোলন করে নাই, মানে যেভাবে চলছে ওইভাবেই চলছে। টোটাল সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির ইমেজকে নষ্ট করবার জন্য একটা দল উঠে পড়ে লেগেছিল, এবং যে কোনো ছেলে আপনাকে শুনবো, আমি আবার শুনবো আপনাকে, অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, আমি শেষ বাক্যটা বলে দিই, সেটি হলো যে এইসব জায়গায় আমরা প্রশ্ন করেছি জনগণের কাছে, জনগণ বলছে যে এটি বিএনপির প্রতি অবিচার করা হচ্ছে, বিএনপি যদি বহিষ্কার না করতো তাহলে আমরা একটা কথা মেনে নিতে পারতাম, কিন্তু বিএনপি যেহেতু বহিষ্কার করেছে তাদের দায় এড়াইছে, সরকার যথাযথ দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে। ধন্যবাদ। এইসব জরিপ থেকেই আমরা এই তথ্যগুলো পেয়েছিলাম যে জনগণ লাস্ট পর্যন্ত আপনার সত্যের পক্ষে অবস্থান নিবে। ধন্যবাদ আপনাকে। আমি মেজর আফসারি আপনার কাছে শুনতে চাই যে পরিকল্পিতভাবে বিএনপিকে মানে করা হয়েছে, মানে কোণঠাসা করার চেষ্টা করা হয়েছিল বিভিন্ন বট বাহিনী দিয়ে বা এনসিপি, জামাত, তারপরে সরকারের পক্ষ থেকে বিভিন্ন ভাবে অপবাদ দিয়ে চাঁদাবাজি হয়েছে এবং বিএনপি বহিষ্কার করেছে, সেটা আমরা দেখেছি। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে গ্রেফতার করেনি, সেটা আইনশৃঙ্খলা বাহিনী কেন করেনি সেটা একটা সুযোগ রেখে দিয়েছে, এরকমটাই বলছে বিএনপির পক্ষ থেকে, মানে রণ ভাই যেটা বলেছে সেটা বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, আমিও বলছি আপনাকে। সো আপনি, এবং ভোটের ক্ষেত্রে সব দলেরই অভিযোগ আছে, সেখানে বিএনপিরও অভিযোগ আছে যে কিছু কিছু ইয়ের ক্ষেত্রে, আসনের ক্ষেত্রে, তো সেই অভিযোগগুলোকে নিয়ে আপনি কি বলবেন? দেখুন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আজকে সহ আলোচক বৃন্দ, উপস্থাপিকা এবং দর্শক শ্রোতাবৃন্দ এবং যারা দেশের মালিক জনগণ, আসসালামু আলাইকুম। সর্বপ্রথম আমি বলতে চাই যে শেষ ভালো যার সব ভালো তার। এখন একটা দুর্বল সরকারের অধীনে এ ধরনের একটা নির্বাচন সম্পাদিত হবে আমি এটা আশা করতে পারিনি। আমরা খুব অন্তত নির্বাচনের 1 সপ্তাহ আগে আমরা দুশ্চিন্তায় ছিলাম, এটা আচমকা একটা মৃত্যুহীন নির্বাচন হয়েছে। এর আগে ইউনিয়ন কাউন্সিলের নির্বাচনে একদিনে 150 মানুষ হত্যা করা হয়েছিল। তো আমি এই নির্বাচনকে একটা হত্যাবিহীন নির্বাচন বলে এটাকে স্বাগত জানাই, এবং এখানে বিজয় সবারই হয়েছে, এই সরকারেরও হয়েছে, সুষ্ঠুভাবে নির্বাচনটা করতে পেরেছে। অভিযোগের কথা আমি আসছি, অভিযোগ আসবে। বিএনপির বিদ্রোহী প্রার্থী না থাকলে হয়তো বিজয় আরো বড় বিজয় হতো। আর জামাতের একদম শেষ দিকে
নারী এবং ক্যান্টনমেন্ট নিয়ে এবং টাকা বিতরণ নিয়ে যেই প্রচারণা হয়েছে সেগুলো তো তারা এফেক্টেড হয়েছে। তবে যেখানে যেখানে বিএনপি মানে জামাত বিজয় আনতে পারেনি সেখানে ব্যবধান কিন্তু খুব কম। এটাও এই নির্বাচনের একটা উল্লেখযোগ্য বিষয়। আমি আমার চাকরি জীবনে 5টি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম এবং 2001-এ আমি জাতীয় নির্বাচন পর্যবেক্ষক হিসেবে কাজ করেছি। তবে একটা নির্বাচনে দেশি বিদেশি অবজারভার, মিডিয়া, দেশি বিদেশি মিডিয়া, পোলিং এজেন্ট, আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন এবং জনগণ বা ভোটার, এদের সামনে খুব কারচুপি হওয়া কিন্তু খুব একটা সহজ নয়। যদি কোনো বড় দল বলে যে কারচুপিটা ধরা যায়নি, তাহলে বুঝতে হবে এটাও একটা অযোগ্যতা। যেহেতু পোলিং এজেন্ট থাকেন এবং তাদের চোখ কান খোলা রাখার কথা, সাথে সাথে কিন্তু ধরারও সুযোগ আছে। তবে কোনো কোনো এলাকায় হয়তো সবাই ঠিক মতো যেতে পারে না, দুর্গম এলাকা, কিছু কিছু ক্ষেত্রে হতে পারে। তবে ওভারঅল এই নির্বাচনটা 91-এর নির্বাচনের চেয়েও বেটার নির্বাচন হয়েছে বলে সবাই বলছে। বাট ধীরে ধীরে কিছু অভিযোগ বেরিয়ে আসছে। তবে যে এখন আমরা বরঞ্চ এই নির্বাচনকে যেহেতু গ্রহণ করা হয়েছে, আগামীকাল একদিন পরে শপথ হবে, সরকারও গঠন করা হচ্ছে, এখানে আমার মনে হয় ভবিষ্যৎ নিয়েই বেশি কথা বলা দরকার। যে বিএনপি কি চাঁদাবাজিটাকে বন্ধ করে দৃঢ়ভাবে তারিখ যেভাবে চাচ্ছেন সেভাবে যদি সরকার পরিচালনা করতে পারেন তাহলে দেশের জন্য ওনাদের জন্য ভালো। কিন্তু যদি রাজনৈতিকভাবে যে পরিস্থিতি তৈরি হয়েছে, যেমন আগামীকাল তারেক জিয়া জামাতের আমির এবং এনসিপির প্রধানের সাথে দেখা করবেন বাসায় গিয়ে, এইটা কিন্তু নজিরবিহীন একটা রাজনৈতিক কালচারে আমরা ফিরে আসছি। তো সেখানে আমি মনে করি এই নির্বাচনটা যতটুকুই হয়েছে, আমরা যতটুকু পেয়েছি তাকে স্বাগত জানানো উচিত এবং আরো 2টা বা 3টা নির্বাচনে গিয়ে এই দেশ ভালো দিকে যেতে পারে। দেখেন, স্বৈরাচার হতেও কিন্তু পরপর 3টা খারাপ নির্বাচন তার প্রয়োজন হয়েছিল। তো ভালো দিকে যেতেও অন্তত আমাদের আরো একটা নির্বাচনে গিয়ে আমরা হয়তো আরো ভালো করব। সুতরাং আমি আশাবাদী। আমি মনে করি যে শুধুমাত্র যদি হেরে গিয়ে থাকে কেউ, সেটা হলো জাতীয় পার্টি। জাতীয় পার্টিকে জনগণ প্রত্যাখ্যান করেছেন, এটা স্পষ্ট। এতে কিন্তু বোঝা যায় যে আওয়ামী লীগকেও যদি নির্বাচনে আনা হতো তাহলে আওয়ামী লীগের রেজাল্টও কিন্তু জাতীয় পার্টির কাছাকাছি হতো, হয়তো খুব বেশি ভালো হতো না। তো সুতরাং মানুষ যে সিদ্ধান্ত দিয়েছে সেই সিদ্ধান্তে আমি খুব একটা ভুল দেখি না। এবং দলগুলো যে অভিযোগ করছে এটা হয়তো কালকে পরশুর মধ্যে কেটে যাবে, কারণ তারা একজন আরেকজনকে মুখ দেখাতে কি নাই, দোষারোপের রাজনীতি, সেখান থেকে রাজনীতিটা বেরিয়ে আসছে, এটা আমাদের বড় পাওয়া। এবং আমরা পুরো জাতি কিন্তু একটা শঙ্কায় ছিল যে নির্বাচনটা হবে কিনা। দ্বিতীয়ত হলো নির্বাচনটা সুষ্ঠু বলতে মারামারি কাটাকাটি হানাহানি হবে কিনা। তো সুতরাং আমি মনে করি এই নির্বাচনে আমরা যতটুকু পেয়েছি সেইটুকু নিয়ে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা করে এগোতে হবে। এবং খুব তারিক জিয়া যে বলেছিলেন নির্বাচন খুব কঠিন হবে, অবশ্যই কঠিন হয়েছে, ওনাদেরকে অনেক পরিশ্রম করতে হয়েছে এবং আগামীতে দেশ পরিচালনাও খুব কঠিন হবে, এর মধ্যে কোনো ইয়ে নাই। তো এখানে আওয়ামী লীগের ভূমিকা এবং পার্শ্ববর্তী ভারতের ভূমিকা, ভারত যদিও অভিনন্দন জানিয়েছেন, তো ওদের কি কৌশল এটা কিন্তু এখনো স্পষ্ট নয়। অনেকে মনে করেন যে এটা আওয়ামী লীগ ভারতের ইশারাই নির্বাচনটা এরকম হয়েছে এবং অল্প দিনের মধ্যে আবার একটা নির্বাচন হয়ে হয়তো আবার আওয়ামী লীগ আসবে, সেই পথ উন্মোচন করার জন্য একটা সুষ্ঠু নির্বাচনের কি বলবো এটা অ্যাক্টিং করার মতো একটা বিষয় দাঁড়িয়েছে কিনা সেটা আমরা হয়তো অল্প দিনের মধ্যে বিভিন্ন রিপোর্ট থেকে, সার্ভে থেকে এটা বেরিয়ে আসবে। সেটা যদি না হয় তাহলে অবশ্যই নতুন বাংলাদেশ গড়ার একটা সুযোগ এসেছে। আমরা সবাই পজিটিভ কথা বলবো এবং সরকারকে সহযোগিতা করব এবং আশা করছি বিরোধী দল সরকারকে সহযোগিতা করবে। এই রাস্তায় হানাহানি মারামারি কাটাকাটি কমবে, তবেই দেশের মঙ্গল হবে, মানুষের মঙ্গল হবে। আমাদের সামনের দিকে এগোতে হবে, পিছনের দিকে তাকানোর সময় আর নাই। আর হা ভোটে যে পরিমাণ দেওয়া হয়েছে, যে একেবারে বিএনপি লাস্ট সপ্তাহে এসে বলছে হাতে ভোট দিতে স্পষ্টভাবে, তবে তাদের কিছু কিছু আঞ্চলিক নেতারা আবার কানে কানে বলেছে না দিতে, সেগুলো মিডিয়াতে এসেছে। তবে যেহেতু সর্বশ্রেষ্ঠ বড় নেতা বলে দিয়েছেন হাতে ভোট দিতে, তো হায়ের ভোট বেড়েছে। এবং বিএনপিকে আরো একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে ফরিদপুরের মতো জায়গায়, টুঙ্গিপাড়া সহ ওইসব এলাকায় যে হারে ভোট দিয়েছে, তার মানে আওয়ামী লীগের ভোটারও এবসেন্ট ছিল না। সবচেয়ে বড় কথা 60 ঊর্ধ্ব যে ভোটের পার্সেন্টেজ, এটাও তো রেকর্ড পরিমাণ ভোট হয়েছে। সুতরাং আমি আশা করছি যে আমরা যতটুকু আশা করেছিলাম অনেকটা ওইরকম নির্বাচন হয়েছে এবং ভবিষ্যতে এই নির্বাচনটাকে বানচাল যেন না হয় এবং রাজনৈতিকভাবে যেন আমরা ব্যর্থ না হই, সেই দিকে একেবারে ভোটার জনগণ থেকে শুরু করে যারা আপনারা মিডিয়ায় কাজ করছেন গণতন্ত্রের জন্য, তারা এবং দর্শক শ্রোতা সবাইকেই এই দেশের কল্যাণে সহযোগিতা করতে হবে। নইলে আমরা আগস্ট জুলাইকে ধরে রাখতে পারবো না। আর 71 তো আমাদের আছেই, 71কে কোনো কিছু দিয়েই এটা উতরানো যাবে না, সেটা হলো জন্ম দেশে। আর এগুলো হলো দেশকে সঠিক পথে আনার যে বিপ্লব বা গণ অভ্যুত্থান, সেগুলোকেও সম্মান জানাতে হবে। সবকিছু মিলিয়ে শেষ কথাটি হলো, আসুন আমরা সামনের দিকে তাকাই, পজিটিভ রাজনীতি করি, দোষারোপের রাজনীতি, খুনাখুনি রাজনীতি থেকে আমরা বেরিয়ে আসার সুযোগ হয়েছে, এটাকে মূল্যায়ন করি। ধন্যবাদ সবাইকে।
অসংখ্য ধন্যবাদ। আমি মনির ইসলাম রবি ভাই, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বিক্ষোভের ডাক দিয়েছে 11 দল। তারপরে হচ্ছে যে 30টি আসনে ভোট পুনর্গণনার আবেদন করেছে। জয়ীদের শপথ স্থগিত রাখবে জামাত, এমনটা পদক্ষেপ নিয়েছে এবং আইনি মানে শপথ স্থগিত রাখার আইনি পদক্ষেপ নেবে এমনটা বলছে। তো যেটা দাবি করছে সেটার দাবির ব্যাপারে আপনি কি বলবেন? যে জামাত দাবি করছে যে ভোট কারচুপি হয়েছে 30টি আসনে। ধন্যবাদ। সম্মানিত উপস্থাপিকা, আপনার মাধ্যমে আমার সাথে সম্মানিত আলোচক মেজর আফসার সাহেব, আজিজ ভাই, আমার আরেকজন সহকর্মী ডক্টর মনিরুজ্জামান সাহেব, এবং ভাইয়ের নামটা আমি খুব ভালোভাবে বুঝতে পারতেছি না। সৈয়দ রনক। সৈয়দ রনক, সরি টু সে। আমি আপনাদেরকে আমার দল বিএনপির পক্ষ থেকে এবং সকল প্রশংসা আল্লাহ। আজকের এই বিজয়ে আপনাদের সকলের সমর্থন ছিল, সকলের দোয়া ছিল, ভালোবাসা ছিল, এবং সর্বোপরি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এক্সপায়ার হয়ে যাওয়ার পরে মানুষের একটা সহানুভূতি এখানে ভোটারদের মধ্যে কাজ করেছে। সর্বোপরি আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব অক্লান্ত পরিশ্রম করেছেন, দীর্ঘ 17 বছর বাইরে থেকে এসেও দেশের প্রতিটি অঞ্চলে কাজ করার চেষ্টা করেছেন, ভোটারদের সাথে কথা বলেছেন, আপনাদের সাথে কথা বলেছেন, সমাজের সিভিল সোসাইটি থেকে সব সোসাইটির সাংবাদিক সহ সবার সাথে মত বিনিময় করতে চেষ্টা করেছেন। সেগুলির ফলপ্রসূতে আজকে ভোটারদের এই নিরঙ্কুশে যে বিজয় ডাকপান্তে নিয়ে এসেছে তাদের পালিত। আমি সেজন্য আপনাদের সকলকে আমার দলের চেয়ারম্যান ভাবি প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনার মাধ্যমে আমাদেরকে যারা শুনছেন দেশে এবং প্রবাসে সকলকে আমি সেম টু সেম আপনাদের অভিনন্দন জানাচ্ছি এবং ভালোবাসা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। রাগ নয়, বিরাগ নয়, অনুরাগ নয়, রাজনীতিতে এই শব্দগুলি ব্যবহার করা যায়। সর্বসময় এগুলির থেকে উঠতে যারা থাকতে চেষ্টা করেছেন বা পেরেছেন তারাই মহান হয়েছেন, মনীষী হয়েছেন, ব্যক্তিত্ব হয়েছে, সারা পৃথিবী বিশ্ব তাদেরকে চিহ্নিত করেছেন। আমাদের মধ্যে বিভিন্ন রকমের দ্বন্দ্ব থাকবে, কথা কাটাকাটি থাকবে, অনেক কিছু বায়াস হবে, সবকিছুকে সর্বোপরি নিয়ে আসতে হবে দেশের এবং জাতির কল্যাণের জন্য, দেশের জনগণের। আমাদের এই বায়াসের মধ্যে, আমাদের এই কথা কাটাকাটির মধ্যে জনগণের জন্য কি জিনিসটা আমরা রেখে গেলাম, জনসাধারণ কিন্তু আমাদের কাছ থেকে এই জিনিসটা আশা করে। আর সেই জিনিসটি জনগণের কাছে যদি আমরা পৌঁছিয়ে না দিতে পারি, আমাদের এবং আপনার টেলিভিশন এবং যত চ্যানেল আছে, সাংবাদিক আছে, সবাই আমরা ব্যর্থ হয়ে গেলাম। সমাজ কিন্তু আমাদেরকে দেখে, সমাজ কিন্তু আমাদেরকে শুনে। সেজন্য আমি বিনয়ের সহিত অনুরোধ করবো, আগে পরে যখন যেভাবে হোক না কেন, আমি সকলের কাছে দেশবাসী ভাই এবং বোন, আমার সাথে অতিথিবৃন্দ এবং যাদের সাথে অতিথি আমি টকশো করেছি, সকলের কাছে বিনয়ের সহিত ক্ষমা প্রার্থনা করছি। আপনারা এই মুহূর্তে সারা দেশবাসী আমাদেরকে ক্ষমা করবেন। যত অপরাধ অন্যায় করেছি আমরা তো আপনাদেরই সন্তান। কোথায় যায় পালাইছি? আপনাদের বাড়িতে পালাইছি। এখন কি অন্যায় হচ্ছে? এখন তো অভিযোগ উঠেছে যে বিএনপি নেতাকর্মীরা বিভিন্নভাবে নির্যাতন করছে। আমি আপনাকে শেষ করি, তারপর আপনি বলবেন আমরা কোথায় যায় পালাইতাম। আমরা এই সাধারণ জনগণের বাড়িতে যাই আশ্রয় নিতাম, ধান খেতে পাট খেতে আশ্রয় নিতাম। এগুলি কাদের? জনগণ। এই জনগণ স্বতঃস্ফূর্ত সাপোর্ট দিয়েছিল বলে সরকারি হাসিনার 17 বছর আগে আমাদের মতো লোক বাংলাদেশে টিকেছিলাম, আন্দোলন সংগ্রাম করার সুযোগ পেয়েছিলাম। আজকে যে অভিযোগের কথা হচ্ছে, সেই অভিযোগ আল্লাহর রহমতে আমি আশা রাখি। আমি এমন একটা জেলায় বসবাস করি, আগে আমরা শুনতাম, দেখেন 54 বছরে যতগুলি নির্বাচন হয়েছে, বিজ্ঞ আলোচকের উদ্দেশ্যে আমি বলছি, দেখেন বিএনপি জিতলে সাথে সাথে নিউজ হয়ে যেত, হেডলাইন হয়ে যেত কি সংখ্যালঘুদের বাড়ি করে আগুন দিচ্ছে বিএনপি। আবার আওয়ামী লীগ যখন বিজয় অর্জন করে ফেলতো তখন বলতেছে দাড়ি টুপি দেখলেই তাদেরকে পিটানো হচ্ছে। এই একটা চরিত্র আমাদের মধ্যে আছে। আমরা সূক্ষ্ম কারচুপির কথাও শুনেছি, আপনারা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কথা শুনেছি। তিনটা তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন পরিচালনা করার পরেও তারা নিজেরাও এই অপবাদ থেকে বের হয়ে আসতে পারেননি। আমাদের মন মানসিকতা সেট আপ থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। যদি আমরা সেটা না পারি তাহলে জাতির জন্য দুর্ভোগ আছে, জাতি আর অনেক কথা হবে। সর্বোপরি আমি একটা কথা বলতে চাই, রাষ্ট্র পরিচালনা, রাষ্ট্রের কল্যাণে, জনগণের কল্যাণে কাজ করা, এগুলি কিন্তু রাজনীতিবিদদের একটা ট্র্যাডিশন। এই দায়িত্বটা রাজনীতিবিদদের উপরে থাকে। তাহলে তো বাংলাদেশের সব লোক খুঁজতে গেলে আমাদের বাতিল মোতাবেক ইমাম সাহেব থেকে আরম্ভ করে বাংলাদেশের সব মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেবদের আমরা এমপি বানাই দিতাম, মন্ত্রী বানাই দিতাম। যদি একটা ভালো রাষ্ট্রপতি চাইতাম তাহলে বাংলাদেশের শত পাবলিক ইউনিভার্সিটির বিসি করে আমরা রাষ্ট্রপতি বানাই দিতাম, রাষ্ট্রদূত সচিব বানাই দিতাম। এমনটা তো হয় না। টোটালি ঘুরে ধরে কোন জায়গায় আসছি আমরা? ওই রাজনীতিবিদদের কাছে আসছি, আবার একটা নির্বাচনে সামনে আসলাম, আবার আমরা ভোট প্রয়োগ করলাম, আমরা আবার নেতা নির্বাচিত করলাম, আবার পছন্দ না হলে আবার ভোট দেবো, আবার নেতা নির্বাচিত হবে। এভাবেই তো আমরা ট্রেডিশন যুগ যুগ আমাদের পূর্বপুরুষরাও এই ট্রেডিশনে এই লাইনে হাঁটছে, আমরাও হাঁটছি, আমাদের পরবর্তী প্রজন্ম এইভাবেই তো যাবে। তবে আমি সেই জন্যই বলছি যে এত কষ্ট 17 বছর আওয়ামী লীগের ছেঁচা খাইতে খাইতে আমার চেয়ারম্যান ভাবি প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের মাথাও ভেঙে গেছিল। যে বাড়িটাতে তাদের জন্ম হয়েছিল সে বাড়িটা আজকে হারাইছে, সেই বাড়িটা নাই।
তিনি বলেছেন যে আমি একটা ভাই রেখে গেছিলাম বাংলাদেশে, আমি লন্ডন থেকে 17 বছর পরে এসে আমার ভাইটাকে ফেরত পাইনি। সুস্থ মাকে রেখে গিয়েছিলাম, 7.5 বছর কারাগারের ঘানি টানতে টানতে আমার মা অসুস্থ হয়ে পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। এটা আবেগের বক্তব্যটা, শুধু এটা আবেগের মধ্যে আমার নেতা সীমাবদ্ধ রাখতে আমি বলি না, এটাকে বাস্তবে প্রয়োগ করতে হবে আপনাকে। আপনি কি লস্ট করেছেন, কাদের জন্য লস্ট করেছেন, কারা এই ঘটনাগুলির সাথে সম্পৃক্ত, তাদেরকে কিভাবে শুধু আইনের আওতায় এনে একজনকে জেলে পাঠালেই শাস্তি নয়, শাস্তিরও অনেক ধরনের কলা কৌশল আছে, সেগুলি প্রয়োগ করে তাদেরকে বুঝিয়ে দেন, তাদেরকে বুঝিয়ে দেন স্বৈরাচারী কায়দায় কোন সরকার চললে পরবর্তীতে পরিণতি শেখ হাসিনার মতোই হয়। আমরা সেহেতু আশা করি, নিবেদন করি দেশবাসীর কাছে, নির্বাচন হয়েছে, এটা নিয়ে অনেক আলাপ আলোচনা হবে, প্রশ্ন হবে। ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে কথা বলছেন, আমি আজকে একটা ছোট্ট কথা আপনাকে বলি। আমি নির্বাচনে এজেন্ট ছিলাম আমার প্রার্থী, আমি তো আমার পুরো জুরিডিকশনে আমার 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 বিতরণ ছিল, যেহেতু আমি এজেন্ট। আমি দেখছি এখানে আমাদের যে রিটার্নিং কর্মকর্তা ছিল ডিসি, আমাদের যে পুলিশ সুপার নারায়ণগঞ্জে, আমাদের স্ট্রাইকিং ফোর্সের যিনি নাকি প্রধান ছিল মেজর আয়াস, ওই যে আফসারি ভাইদের জুনিয়র আয়াস, তারপর আমাদের সিদ্দিকগঞ্জ থানার ওসি মুস্তফা, এই আমার সিদ্দিকগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, তার সহকর্মী, যেখানে যেটাকে দেখছে, এবং যারা নাকি এই নির্বাচনের সাথে প্রিসাইডিং অফিসার, স্টেট প্রিসাইডিং অফিসার, পুলিং অফিসার এবং আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য আনসার, বিডিবি, বিজিবি, আমাদের র্যাব প্রাণবন্ত চেষ্টা করেছে নির্বাচনটা সুষ্ঠু করার জন্য। আজকে আমাদের কাছে একটা জিনিস সবচেয়ে বেশি আনন্দের, আফসারি ভাই এবং আজিজ ভাই, সেটা হলো ভারতে নির্বাচন হলো 200-400 মানুষ মারা যায়, বাংলাদেশের অতীতে প্রত্যেক নির্বাচনে 200-150 মানুষ মারা গেছে। আল্লাহর অশেষ রহমত আমাদের উপর বর্ষিত হয়েছে। একটা দিন আমরা দেখলাম রক্তপাত, কথা কাটাকাটি, মারামারি, কিলেকিলি ছাড়া। এইভাবে নির্বাচন আর পৃথিবীতে হবে কিনা আমি আর জানা নেই, কিন্তু আমি এটা সচক্ষে দেখে যেতে পারলাম, সেজন্য আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করি। ইউনুসকে ধন্যবাদ দিই এবং তার প্রশাসনকে ধন্যবাদ দিই, এবং যারা আইন শৃঙ্খলা বাহিনী এই বিশাল কর্মযজ্ঞ সম্পাদন করেছে সবাইকে আমার পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে সেলিউ, এবং আমার সম্মানিত চেয়ারম্যান ভাবি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস আজিজ। আপনার কাছে শুনতে চাই যে এই যে নির্বাচনে বিএনপি এভাবে জয়, কিন্তু পাশাপাশি জামাতের অনেক অভিযোগ, এনসিপির অভিযোগ, সেই অভিযোগগুলোকে আপনি কিভাবে দেখছেন? জি ধন্যবাদ। আমাদের বহু প্রতীক্ষিত নির্বাচন এট লাস্ট 12ই ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হয়েছে। ইউনূস সরকার বলেছিলেন নির্বাচন উনি দিবেন, উনি দিয়েছেন। ধন্যবাদ এই ইন্টারিম গভর্নমেন্টকে, এবং নির্বাচনটা সুষ্ঠুভাবেই পরিচালিত হয়েছে। এটার জন্য আমি আন্তরিকভাবে আইন শৃঙ্খলা বাহিনীকে আমি আমার মন থেকে ধন্যবাদ জানাচ্ছি। আইন শৃঙ্খলা বাহিনী অনেক কষ্ট করেছে। তার রবি ভাইও একটু আগে বললেন, আমি নিজেও মাঠে ছিলাম ইন এ সেন্স, আমি কয়েকটা সেন্টার আমার আশেপাশে কয়েকটা সেন্টার ভিজিট করেছি, আমি নিজেও ভোট দিতে গেছি। আমি ভোট দিয়েছি 10 আসনে, ওখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি আমি সুন্দর পেয়েছি। সেনাবাহিনী, পুলিশ, আনসার, বিডিবি ছিল। কেন্দ্রের ভিতরে কোনো সমস্যা হয়নি, কেন্দ্রের বাইরেও সেখানে কোনো সমস্যা হয়নি। অনেক লোক ছিল, দাঁড়িয়ে ছিল। আমি ভোট দিয়েছি 12:05 বের হয়েছি। তো ভোট, আরেকটা উল্লেখযোগ্য জিনিস হচ্ছে কি, যে ভোটাররা এসেছে আগ্রহ নিয়ে, ভোটাররা এসেছে, জনগণ ভোট দিতে এসেছে, এটা হচ্ছে একটা মানে পজিটিভ সাইড। এবং ভোটের পরিবেশ প্রথম সকালের দিকে বা আগের দিন রাতে হয়তো একটু কারো কাছে ধোঁয়াশা ছিল আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন থাকবে। তো পরের দিন দেখা গেছে না, এটা ভালোভাবেই ছিল, এবং কোথাও সেরকম কোনো কিছু, এই যে রবি ভাই বললেন, এই যে একটু টানাটানি, ধরাধরি, দৌড়াদৌড়ি, ব্যালট বাক্স নিয়ে 2-1টা জায়গায় টানাটানি, এগুলা ছাড়া আর কোনো খুনাখুনি হয়নি। এটা একটা অত্যন্ত ভালো দিক। আচ্ছা, এই জন্য আমি আইন শৃঙ্খলা বাহিনীতে যারা নিয়োজিত ছিলেন এবং কষ্ট করেছেন, আমি সকলে, আর্মি, পুলিশ, আনসার, বিডিবি, সবাইকে আমি সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। যদি আমি কোনো রাজনৈতিক দলের না, বাট আমি দেশের জন্য বলবো যে দেশের জন্য একটা ভালো অর্জন এটা। এই যে কোনো হত্যা ছাড়া, ইউনিয়ন পরিষদ নির্বাচনে হত্যা হয়, মানে মারা যায়, খুন খারাপি হয়, এত বড় একটা নির্বাচনে সারা দেশে একই দিনে কোথাও কোনো হত্যা হয়েছে বলে আমার জানা নেই। তো আমি ধরে নিব শূন্য। সেই জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ, ইন্টারিম গভর্নমেন্টকে ধন্যবাদ। এরপরে আসছি যে আগের দিকে আমরা যাবো না, পিছনে যাবো না। অতীতে অনেক কিছু হয়েছে, সেটা অতীত নিয়ে ঘাটাঘাটি করা অনুচিত। ইন্টারিম গভর্নমেন্ট চেষ্টা করেছে। আচ্ছা, ভোট সুষ্ঠুভাবে হয়েছে, এ ব্যাপারে কোনো ডাউট নেই, এ ব্যাপারে সবাই একমত। কিন্তু রেজাল্ট ঘোষণা নিয়ে, রেজাল্টের কারচুপি, রেজাল্ট কাটাকাটি, এগুলা নিয়ে মানুষের সন্দেহ আছে, এগুলা নিয়ে মানুষের প্রশ্ন উঠেছে। এটা আমি এখানে আমরা যারা আছি আমরা সবাই জানি, সোশ্যাল মিডিয়ার প্রধানতা, ইলেকট্রনিক মিডিয়ার প্রধানতা আমরা জানি। তো এটা হয়তো
সবভাবে কিছু দোষকুটি তো আছেই, বিভিন্ন জায়গায় দোষকুটি আছেই, এটা ডিনাই করার কিছু নাই। কারণ এখন ডিনাই করলে এটা পরবর্তীতে আস্তে আস্তে অনেক কিছু বেরিয়ে আসবে। তো সেই তর্কাতর্কিও তো যাওয়ার দরকার নেই। আমাদের এখন উচিত যে, এবং তর্কাতর্কিতে যাওয়ার দরকার নেই এই জন্য কারণ জামাত এবং এনসিপি এরা যেটাই রেজাল্ট হয়েছে দেশের সাথে, মানুষের সাথে, রাষ্ট্রের সাথে মেনে নিয়েছে। এবং তারেক রহমান ও আগামীকাল ওই এনসিপি নেতা এবং জামাত নেতার সাথে দেখা করতে যাবেন। এই যে কালচারটা প্রতিষ্ঠিত হতে যাচ্ছে, এটা অবশ্যই ধন্যবাদ প্রাপ্য তারেক রহমান। কারণ তারেক রহমান একজন বড় দলের নেতা হিসেবে উনি যাচ্ছেন, এবং আশা করি অন্যরাও আসবেন। এবং প্রতিটা জেলায় জেলায় অলরেডি বিভিন্ন জায়গায় হয়েছে যে হেরে গেছে তার কাছে বিজয়ী নেতা গিয়েছে, এটা একটা পরিবর্তনের লক্ষণ কিন্তু। এবং যেখানে যেখানে যাননি তারা আশা করি যাবেন এই দিনের মধ্যেই। এবং জাতীয় পার্টি, এনসিপি, বিএনপি মিলেমিশেই সামনের দিকে আগাবেন, এটাই জনগণ প্রত্যাশা করে। নির্বাচন যা হবার হয়ে গেছে, এটা তো আর ফেরত আনা যাবে না। আর রেজাল্ট নিয়ে কামড়ি করলেও এখন আর লাভ নাই। হ্যাঁ, এটা ঘোষণার আগে হলে একটা কথা, যদিও অফিসিয়াল গ্যাজেট মনে হয় এখনো হয়নি, অফিসিয়ালি ঘোষণাটা হয়তো এসে যাবে বা গ্যাজেট হয়ে যাবে কালকের মধ্যে। তো সেটা যাই হোক, যা কিছুই হয়েছে এগুলা তর্কের খাতিরে তর্ক করে বা সারা রাত তর্ক করা যাবে, এগুলা টানাটানি করা এখন আর আমাদের সমীচীন হবে না। তবে এটা করতে হবে। এবং আমার শুধু আমার না, পুরো জাতির আকাঙ্ক্ষা যে আমরা আর যেন পিছনের দিকে না হাঁটি, মারামারি কাটাকাটি ওই পিছনের ইস্যুগুলো নিয়ে পড়ে না থাকি। 2-4টা যেগুলো অঘটন ঘটেছে সেখানে আইন অনুযায়ী ব্যবস্থা নেই। মারামারি কাটাকাটি, খুন খারাপি যেগুলো নির্বাচনের পরে যেগুলো হয়েছে সেগুলো আইন অনুযায়ী আঘাত। যেমন আমি জানি রবি ভাইয়ের ওইখানে বাগেরহাটে, মোল্লারহাটে না কোথায় একটা পরশুদিন না গতকাল একটা মারা গেছে। এই রবি ভাই না, মানে আমার বাগেরহাটে ওখানে একটা হয়েছে, তাই না? হয়েছে না ভাই, একটা ঘটনা ঘটেছে। তো এগুলা আইনি ভাবে সলভ। যে অপরাধী, আমি আশা করব বড় দল, ছোট দল, বিরোধী দল, সরকারি দল, কোনো দলই যেন এই ধরনের প্রশ্রয় না দেয়। আমরা যদি একবার প্রশ্রয় দিই, আগামীকাল তো আপনিও ভিকটিম হবেন। আপনি যদি আবার বিরোধী দলের চেয়ারে যান, তখন আপনিও ভিকটিম হবেন, তখন আপনি বিচার চাইতে পারবেন না, আপনার পক্ষে কেউ তখন দাঁড়াবে না। এই কালচারটা আমরা এস্টাবলিশ করি, যাতে দলের যেখানে অপরাধী হোক তাকে আমরা, সরকারকে সহযোগিতা করব, আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা সহযোগিতা করব, যাতে অপরাধী আইনের আওতায় আসে এবং শাস্তি পায়। আপনি যদি বিজয়ের পরে এই যে একটা সুন্দর জিনিস যে হেরে গেছে তার কাছে যাচ্ছেন, একটা সংস্কৃতি তৈরি করছেন, ঠিক এটাও আমাদের প্রতিটা দলের দায়িত্ব হবে এবং বিভিন্ন এলাকার নেতা নেত্রীদের দায়িত্ব হবে যে কোথাও কোনো অপরাধ সংগঠিত হলে সেটা দল থেকে ব্যবস্থা নিবে, বহিষ্কার করবে, প্লাস আইনের হাতে তুলে দিবে বা আইনকে সহায়তা করবে আইনের গতিতে আগায়। এইটা নিয়ে যে অতীতে আমরা যেটা দেখেছি, এই শেল্টার দেওয়া, ডিনাই করা, উল্টা সাপোর্ট দেওয়া, এই জিনিসগুলো যেন আমরা না করি। কারণ এখানে আমরা যারা আছি, আমরা কিন্তু আর 5-10 বছরের মধ্যেই চলে যাবো। স্বাভাবিক লাইফ মানে এক্সপেক্টেন্সি যদি ধরি আমাদের আয়ুষ্কাল, তাহলে একমাত্র বাগেরহাটের রবি ভাই ছাড়া আমরা মনে হয় আমরা এই বাকি 3জন এগিয়ে আছি। তো সেই ক্ষেত্রে আমাদের উচিত হবে যে আগামী দিনগুলো, আগামী বাংলাদেশ যেন একটা সুন্দর বাংলাদেশ হয়, শান্তিময় বাংলাদেশ হয়। তো সেই ক্ষেত্রে উচিত এই যে সরকার গঠিত হতে যাচ্ছে, বিরোধী দল এবং সরকার মিলে যদি কোনো ডিসপিউট থাকে সুন্দরভাবে আলাপ আলোচনা, ডায়ালগ করে সমাধান করে করবে। আর জাতীয় ইস্যুতে আমরা অবশ্যই আশা করব 1%ও ছাড় দিব না। জাতীয় ইস্যুতে সরকারি দল, বিরোধী দল এক হয়ে কাজ করতে হবেই হবে। এই ব্যাপারে 1%ও কাউকে ছাড় দেওয়া হবে না এবং আগামী প্রজন্ম দিবে না। আমরা অনেকে তত্ত্ববিতর্ক থাকতে পারে, আমাদের মতভেদ থাকতে পারে, বাট আমরা দেশটা কিন্তু আর কিছুদিন পর আমরা সবাই চলে যাব, আগামী প্রজন্ম দেশটা চালাবে। অতএব আমরা সুন্দর বাংলাদেশ গড়ে দিয়ে যেতে চাই, সুন্দর কালচার প্রতিষ্ঠিত করতে চাই, রাজনৈতিক সংস্কৃতির গুণগত পরিবর্তন চাই, সেটাই কাম্য। গুণগত পরিবর্তন হোক, এই যে লক্ষ্য দেখা যাচ্ছে। তো আমি বললাম এই যে তারেক সাহেব যাবেন, অলরেডি বিভিন্ন জায়গায় যে বিজয়ী হয়েছে সে গেছে, বাট এই নিচের লেভেলে যে মারামারি কাটাকাটি হয়েছে, এটা নিয়ে যেন আবার আমরা কোনো ফার্দার ঝগড়াঝাটি না করি। আইনকে আইনের হাতে, আইনের গতিতে যেতে দিবেন। এটা নিয়ে যে ও আমার রাইট হ্যান্ড ছিল, ও আমার দলের 3 নাম্বার ব্যক্তি ছিল, এটা নিয়ে যে না, আর এটাকে কালো না করি, এটা যেন আর ঘোলা না করি। যেগুলো হয়ে গেছে গত 48 ঘন্টায়, এগুলো আইনের গতিতে দেখুক, দেখতে সহায়তা করবেন প্রতিটা রাজনৈতিক দল। আমি শুধু বিএনপি বলছি না, সবাই। বিএনপি করেছে দোষ, বাকিটাও 1% হলেও তো করেছে। তো সবাইকে আমাদের চেষ্টা করতে হবে যাতে আইনটাকে আমরা মানে আইনের শাসন প্রতিষ্ঠা করবে, আমাদের সবাইকে সৎ হতে হবে, আন্তরিক হতে হবে। জি, ধন্যবাদ। এখানে অসংখ্য ধন্যবাদ ডক্টর কাজী মোহাম্মদ মনিরুজ্জামান। সোশ্যাল মিডিয়া জুড়েই আসলে নির্বাচনের পরে যা হয়েছে এটা নিয়ে তোলপাড় হচ্ছে যে বিএনপি এখনই মানে ক্ষমতায় যেতে না যেতে শপথ গ্রহণের আগেই সবার বাড়িঘর ভাঙচুর করছে, আমাদের ইনবক্স ভরে যাচ্ছে এগুলো এসে এসে। আপনি কি বলবেন? জি, ধন্যবাদ আপনাকে। এবং
শুভেচ্ছা ও অভিনন্দন যারা আমাদের সাথে অভিজ্ঞ, আমার চেয়ে বেশি বেশি অভিজ্ঞ আলোচক আছেন এবং যারা দেখছেন পরবর্তীতে দেখবেন, সকলকে জানাচ্ছি সালাম। আসলে বাংলাদেশের বেশিরভাগ মানুষের টেন্ডেন্সিটা হচ্ছে অন্যের ভালো বা কেউ যদি উঠে যেতে চায় তাকে টেনে ধরতে চায়। আমার শ্রদ্ধাভাজন ফেরদাউস আজিজ ভাই বলেছে যে বিএনপি দোষ করেছে, অন্যরা তো 1% করেছে। আমি এই কথার মানি বুঝি নাই। বিএনপি করেছে, অন্যরা যে করেনি তা না, কেউ যদি বলে আমি করিনি, না 1% হলেও করেছে, আমি সেইটা বোঝাতে চাচ্ছি যে নির্দোষ। আমি আপনাকে স্পষ্টভাবে বলতে চাই যে এই বাংলাদেশে জামাত যে ধরনের এই নির্বাচন 5ই আগস্ট পর যা করেছে, এই অপরাধের সীমাহীন। এবং ওই সাংবাদিক ভাই বলেছিলেন আমি প্রত্যেকটা টক শোতে, এমনকি আমি যতগুলো বক্তব্য দিয়েছি এ পর্যন্ত 5ই আগস্টের পর হয়তো 5000 বক্তব্য দিয়েছি, কোনো জায়গায় একদিনে 10টা 12টা 15টা দিয়েছি। আমি বলেছি যে তারেক রহমান অনুনয় বিনুনয় নিয়ে সরকারকে বলতেছে যে সন্ত্রাসী, চাঁদাবাজ, দখলবাজ, এদের কোনো দল নাই। এই টক শোতে এসে বলেছি তাদের গ্রেপ্তার করুন, কঠিন শাস্তি দিন। আর আমার দলের লোকরা আপনারা জানান আমি বহিষ্কার করবো, 9000 বহিষ্কার করছে। তারপরও এই দেশ বিরোধী যারা শক্তি, স্বাধীনতা যারা চায় না, স্বাধীনতাকে মুছে দিতে চায়, অস্বীকার করে, তারা কিন্তু সেটাও দোষ কয়, এত বহিষ্কার করেছে। অথচ তারা যে অপকর্ম করেছে একজনকেও বহিষ্কার করেনি। যাই হোক, এগুলো বলবে আপনার, এমনকি ভালো ভালো পণ্ডিত ব্যক্তিও বলা শুরু করেছিল যে স্বাধীনতা কেন, এটাকে যারা বলবে তাদের ধৈর্য বিচার করা উচিত। আমি শুনেছি, এখন আমি তাকে লজ্জা দিতে চাই না। আপনার হচ্ছে কি পিছনে না, সামনে যান, আমরা আমাদের দায়িত্ব আছে, আমরা সামনের দিকে তাকাবো, এটা করুন। সদ্য শোনেন, এটা পিছনে না, এই শোনেন, জামাতের সেক্রেটারি জেনারেল কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। যারা 71 নিয়ে মায়া কান্না করে তারা বাংলাদেশ বিরোধী। 24-এর পর 71-এর কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। যারা 71 নিয়ে মায়া কান্না করে তারা বাংলাদেশ বিরোধী। এই হচ্ছে এমপি হয়েছে, এটা নির্বাচনের আগের দিন উনি এই বক্তব্য দিয়েছেন। আপনার চিন্তা করেন, স্বাধীন দেশে পিছনে যাবো না কেন? আমি আমার মায়ের পেটে জন্মগ্রহণ করেছি, আমার মাকে অস্বীকার করা হলে আমি একজন সৎ বা ন্যায়বান সন্তান হতে পারি না। এটা কোন প্রশ্নই আসে না। কেউ করতে পারবে না, অস্বীকার কেউ করতে পারবে না। এই যে জামাতের সেক্রেটারি জেনারেল এমপি হয়েছে, এই জেল থেকে ফিরে এসেছে, ফাঁসির কাছে ছিল, এটা বলেছে। যাই হোক, আমি প্রথমে একটা কথা বলতে চাচ্ছিলাম, কিন্তু ওনাকে বললাম, উনি ঘুরিয়ে ফিরিয়ে 1% দোষ করছে অন্যরা, আর আমরা করেছি 99%। নাউজুবিল্লাহ। এখন হচ্ছে কি যে আমি বুঝিনি, আমার কথাটা বুঝিনি। আমি বলতে চেয়েছি ওরা যদি ডিনারও করে একবার তো বলা উচিত না, করেছে তো। আমি বুঝেই বলছি, আপনি বলতেন পার্সেন্টেজে কেন গেলেন, আপনি বলতেন বিএনপি করছে, অন্য দল করেছে। আমি সেইটা বুঝতে হবে। 1% কথা কেন বলেন, 1% কেন কথা বলেন, এটা তো আপনি আমাকে ডাইরেক্ট বলেছেন। আপনি 10% বলেছেন যারা রাজাকারের কথা বলবে, যারা 71-এর কথা বলবে, সেদিন বড় বক্তব্য দিয়েছেন যে তাদেরকে ধৈর্য সেখানে মিছেই দাও। সামনের দিকে আসেন না ভাই, ডোন্ট ওয়েস্ট টাইম, সামনের দিকে আসেন। আজকের ঘটনা, নির্বাচন, সরকার গঠন, এগুলো নিয়ে বলেন। আচ্ছা, আমি আপনাকে আজকে প্রথমেই শুকরিয়া আদায় করি মহান আল্লাহর কাছে, এবং আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আমি আপনার সাবেক শেরাটন হোটেলের ইন্টারকন্টিনেন্টালে সেখানে সংবাদ সম্মেলনে গিয়েছিলাম। আমাদের ভাবি প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারম্যান, তিনি এত সুন্দরভাবে সারা বাংলাদেশের মানুষের যে চিন্তা ভাবনা, মানুষের আশা ভরসা, সেই নিয়ে কথা বলেছেন। এবং সেখানে একজন সাংবাদিক বলেছিলেন যে অন্যরা বলতেছে আপনি ইঞ্জিনিয়ারিং করেছেন নির্বাচনে, বলছে যে আমি ইঞ্জিনিয়ারিং করেছি এতটুকু যে আমি প্রত্যেকটা মানুষের কাছে ভোটের জন্য গিয়েছি, তাদের মনকে আমি নেওয়ার চেষ্টা করেছি, মন নিয়ে আমি ভোট নেওয়ার চেষ্টা করেছি, তাদের মাধ্যমে আমি জয়লাভ করার চেষ্টা করেছি। এতটুকু ইঞ্জিনিয়ারিং আমার দ্বারা হতে পারে। আর আমিও ওনার আসনে কাজ করেছি। 22 তারিখ থেকে ধানের শীষ নিয়ে 18 দিন সকাল বিকাল 196 জন নিয়ে 20টা টিম করে আমি নিজে মনে হয় 2000 জায়গায় গেছি। কথা ছিল যে প্রত্যেকের কাছে গিয়ে ভোটের আবেদন জানাবেন, আমরা কি করতে চাই, কোনো মানুষের নামে বদনাম বলা দরকার নাই। এটা করেছি, আমি দেখেছি জনগণ খুব খুশি। এবং আপনারা জানেন যে এই বাংলাদেশে আপনার একজনে ওনাকে বলেছিল, এই তারেক তুই সাহস থাকলে বাংলাদেশে আয়, তোর মাকে আবার জেলে ঢুকাবো, একটার পর একটা মামলা দিয়ে সাজা দিচ্ছিল, তোরে আইনা ফাঁসি দিব। আবার আরেকটা দলের এই যার ছবি দেখাইলাম, সে যশোরে বিরাট জনসভায় বলেছে ওই তারেক মুসলেকা দিয়ে গেছে, আর বাংলাদেশে আসবে না, ওই দেশের মায়া, ওখানে পাসপোর্ট হয়েছে, নাগরিকত্ব হয়েছে, ওর মা মারা গেলেও আসবে না। ওরা বেশ কিছু জায়গায় আপনার স্ট্যাটাস দিত যে খালেদা জিয়া জীবিত আছে, একটা ভিডিও করে দেখান। আমি যাই দেখতাম জামাতের লোক। এরপরে তারেক সাহেবকে নিয়ে আমির বলেন, সেক্রেটারি জেনারেল বলেন, কত না কথা বলেছেন। পরবর্তীতে কি হলো, তারেক রহমানও আসছে, কিন্তু এই আজকে তো কতদিন আসছে, গত মাসের আগের মাসের 25 তারিখ, একবারের জন্য জামাতের কারো নাম বলে নাই, কোনো কথা বলে নাই, এবং শেখ হাসিনা সম্পর্কেও কিছু বলে নাই। এটা কিন্তু জনগণের কাছে খুব গুরুত্বপূর্ণ হয়েছে। আমি যেটা বলতে চাচ্ছি যে আজকে এই যারা আজকে আপনি বলতেছেন যে ওই নির্বাচনে এতটা কাটছে পেয়েছে, এটা বলছে, এর আগে আমি আরেকটা কথা বলি যে এই বাংলাদেশে আমি
সবসময় দেখে এসেছি, আপনারটাও সেই 5ই আগস্টের পর বলেছি যে নির্বাচন দেন, এই নির্বাচন ভালো হবে। দেশপ্রেমিক সেনাবাহিনী স্বাধীনতার সময় ভূমিকা নিয়েছে। 1990 সালে আমাদের বুকে যখন গুলি করে, তখন যখন সেনাপ্রধান নুরুদ্দিন থেমে গেছে, ওই এরশাদ পদত্যাগ করেছে। আবার এটাও আমি দেখছি 3রা আগস্ট থেকে এরা মোটামুটি থেমে গেছে, এই শেখ হাসিনা পালিয়েছে। অতএব সেই সেনাবাহিনী এই নির্বাচনে সর্বোচ্চ ভূমিকা নিয়েছে। যদি এই সরকার বা নির্বাচন কমিশন একটু ভয় করে ওই এনসিবির কিছু লোককে এমপি বানাতেই হবে, জামাতেরও কিছু বানাতে হবে, সেইগুলো যদি না নিত নির্বাচনটা আরো ভালো হতো। এবং কেন আমি বলেছি, এই লোকগুলো 5ই আগস্ট থেকে শুধু বিরোধিতাই করে গেছে। 47-এ করেছে, 71-এ করেছে, স্যার আপনার এমনকি 1952 সালে ভাষা আন্দোলনে যোগদান করে পাকিস্তানে যাই বলছে ভুল ছিল। এরপরে 86 সালে এর সাথে নির্বাচনে গিয়েছে। এরপরে 24-এর পরে প্রথমে বলছে যে সংস্কার, যেটা অল্প সময় লাগে, এরপর বলছে স্থানীয় সরকার নির্বাচন, এরপর পিআর ছাড়া নির্বাচন হবে না, এরপর গণভোট আগে। এরকম প্রত্যেকটা জায়গায় কিন্তু তারা বাধার সৃষ্টি করেছে, কারণ তারা আসলে এই বাংলাদেশ চায় না। তাই আজকে তারা যে বলবে, এটা তো বলাও, বলছে 54 বছরের পর সুযোগ আইছে প্রতিশোধ নেওয়ার। এই যারা এটা বলতে পারে ওপেন এমপি প্রার্থী, আপনি কি মনে করেন? এটাকে কিন্তু সহজ না। তারেক সাহেব সহজ মনে করবে, কারণ উনি বড় নেতা, ওনার চামড়াও বড় মোটা। আমাদের তো ভাই এটা এত মোটা না। আপনি যখন প্রশ্ন করবেন আমার উত্তর তো দিতে হবে। তাই এই যে বিষয়গুলো, আমরা ক্ষমতায় ছিলাম না, আমাদেরকে যেভাবে হ্যাস্ত ন্যাস্ত টকশো এখানে সেখানে মিথ্যা প্রচার, জামাতের আমির সেক্রেটারি, জামাতের নায়েব আমির, অবাক হয়েছি। তাই আজকে যদি ওনারা বলে, আমি তো মনে করি ওনারা যদি 30টা বলে, খুলনা বিভাগে 36টা আসন, 11টা আমরা পেয়েছি, ওরা পেয়েছে 25টা। এইখানে ওদের সিট পাওয়ার কথা ছিল 5-6টা। এইখানে কি করেছে, টাকা পয়সা ঢালছে। আমার বাগেরহাটের 4টি আসনের মধ্যে আমরা 1টা আসন পেয়েছি। টাকা ঢেলেছে, মহিলাদের দিয়ে তালিম করেছে। আমি যাই তো অবাক, মহিলাকে পাগল করে ফেলেছে টাকা পয়সা এটা সেটা দিয়ে। আপনি কি করবেন বলেন? এখন এই যত অপকৌশল প্রশাসনকে টাকা দেওয়া। আপনি দেখেন নির্বাচনের আগের দিন রাত্রে, বিশ্বাস করেন আমার হাটফল করার কথা প্রায়, আমি দেখতেছি একটার পর একটা জায়গায় আর্মি তাদেরকে ধরতেছে, সাজা দিচ্ছে। মনে করেন ওদের যদি 200 হয়ে থাকে, আমাদের 2 জন। এরপর যদি বলে, আজকে বাগেরহাট চাইরে গতকালকে আমি লাইভ করেছি, আমি ওই সংশ্লিষ্ট এমপি মহোদয়কে আবেদন জানাইছি, এসপি কে বলেছি আপনি খবর নেন, এসপি কে বলেছি 2 থানার ওসি তদন্ত ওসি, যে শরণখোলা 4টে ইউনিয়ন, 3টা ইউনিয়নে মাথা টাতা ফাটাই টাটাই বাড়ি করে যাইয়া জামাত করে ফেলেছি। সেখানে মিছিল নামাইছে সেই রাত্রে, 12 তারিখ রাত্রে মিছিল করছে। অথচ তারেক সাহেব মিছিল নামাইতে মানা করেছে, শুক্রবার দিন দোয়া করতে বলেছে জুমার পর। আর এরা কি করেছে, আমার ওখানে সব হাসপাতালে প্রায় 40 জন। এখন মনে করেন এক জায়গায় ওনাদের 2 জন ইনজুরি হয়েছে, তো 40 জন যদি মারে 2 জন হতে পারে না? আমার মোরালগঞ্জে মনে করেন রামচন্দ্রপুর 9 নং ইউনিয়ন, ছোট কুমারখালী, সেইখানে মনে করেন 4 বিঘা জমির একেবারে সব গাছ কেটে ফেলাইছে। না এই গাছ, ওই গাছগুলো বলে কলা গাছ, এবং প্রায় 1000 কলা গাছ। এরপর বোলপুর আরেকটা ইউনিয়ন হোগলাপাশা, সেই আমি সবগুলো রিপোর্ট দিচ্ছি এসপি কে। সেইখানে গিয়ে দোকান লুটপাট করে নিয়ে গেছে, তারে মারছে। আপনার জিউধারাতে একটা ইউনিয়ন, এরকম মনে করেন বাগেরহাটে সব জামাত তাণ্ডব চালাচ্ছে। এখন 2-1 জায়গায় বা আরো বেশি জায়গায় চালাইতে পারে। আমি মনে করি এদের কঠিন আওতায় আনা হোক। আপনারা জানেন চাঁদপুর আমাদের সদ্য এমপি হয়েছে মানিক ভাই, সে চাঁদপুর সদরে, সেখানে এরকম 5 জনে গেছিল কোথায় যেন, সাথে সাথে তাদের বহিষ্কার করে দিয়েছে। আমি মনে করি তারেক রহমানের কাছে বাংলাদেশ নিরাপদ, এবং উনি ইনশাআল্লাহ ভালো কিছু করবেন, এবং সেই আশা ভরসা বিশ্বাস মানুষের আছে, সেটা হোক। এটাই হচ্ছে আমার মূল কথা। এবং তারেক রহমানের কাছে বাংলাদেশ নিরাপদ, এবং তারেক রহমান, জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার সুযোগ্য সন্তান। সকলের কাছে গতকালকে যেমন জুমার পর দোয়া চেয়েছেন মায়ের জন্য এবং রাষ্ট্র পরিচালনার জন্য, আপনাদের কাছে আমি আজকেও সকলের কাছে দোয়া চাই, তারেক রহমান এবং বিএনপি যাতে আপনাদের আশা ভরসা আস্থা সবকিছু অর্জন করতে পারে, এবং আপনাদের চাওয়া অনুযায়ী এই দেশকে করতে পারে। ঘুষ, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ, দখলবাজ এগুলোকে যাতে বিতাড়িত করতে পারে, এবং সুশাসন, সুনীতি, সুবিচার, বাজার দর নিয়ন্ত্রণ এবং আপনাদের চাহিদা অনুযায়ী করতে পারে। ধন্যবাদ। আমরাও তো আছি, আমরা তো সেই আওয়ামী লীগের সময় টকশো করেছি, বিএনপি সময় টকশো করবো। তো আমরা দর্শকরাও আছে, আমরাও আছি, আপনারাও যুক্ত হবেন। আমরা সবাই চাই যে ভালো হোক, কিন্তু ভালো না হলে তো আমরা আলোচনা করবোই আবার সেই সরকারের ভুলগুলো নিয়ে। তো তখনও আপনাদেরকে শুনতে হবে, আসলে তখনও ধৈর্য সহকারে শুনতে হবে। আওয়ামী লীগ যেভাবে শুনতো, আপনাদেরকেও শুনতে হবে। আমি একজন দর্শক নিয়ে আসছি, কাজল খান, আপনার প্রশ্ন বা মতামত প্লিজ। জি, আসসালামু আলাইকুম হাসিনা আপা, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি আপনার অনুষ্ঠান প্রতিদিনই দেখি, কিন্তু আমি লাইভে খুব একটা জয়েন করি না। তো আজকে করলাম, একটু এর পেছনে কারণ আছে। আমি মনির ভাই এবং রবি ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন। এনসিপির দুর্নীতি সাথে এই আগস্টের পরে, জুলাইয়ের পরে যে জুলাই আগস্টের পরে যে বিএনপির নেতারা কর্মীরা যে দুর্নীতি করছে, এই সব দুর্নীতির কি কোনো তদন্ত হবে? কোনো প্ল্যান আছে আপনাদের কাছে? আর দ্বিতীয় কথা, আপনাদের মাধ্যমে মনির ভাই এবং মনির ভাইয়ের মাধ্যমে আমি আপনাদের কাছে অনুরোধ করতেছি, তারেক জিয়ার, আপনারা একটু তারেক জিয়ারকে অনুরোধ করবেন যে উনি যদি প্রবাসী কল্যাণ কোনো মন্ত্রী বানাবেন তো অবশ্যই ভালো একজন মানুষকে যেন বানানো হয়, যিনি প্রবাসীদের নিয়ে কাজ করবেন।
প্রবাসীদের কষ্ট বুঝবেন, প্রবাসীদের দুর্দশা তিনি অনুধাবন করতে পারবেন। এমন একজন প্রবাসী কল্যাণ মন্ত্রী আমরা চাই, আমরা যারা প্রবাসী আছি। আপনাদের কাছে আমার অনুরোধ রইল, আপনি তারেক জিয়াকে এই কথাটা তার কাছে পৌঁছে দিবেন। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ কাজল খান, আপনি আজকেই প্রথম আমাদের প্রোগ্রামে যুক্ত হয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের পক্ষ থেকে। কোন দেশ থেকে জয়েন করেছেন? সৌদি আরব থেকে। আমি সৌদি আরব থেকে। জি, অসংখ্য ধন্যবাদ, সবসময় আমাদের সাথে থাকেন বলেছেন এবং আজকেই যুক্ত হয়েছেন। অবশ্যই এরকম আমাদের মতামত জানাবেন, আপনার মূল্যবান মতামত। আরেকজন দর্শক তো দেখতে পাচ্ছি না, যাই হোক আমি রণ ভাই আপনার কাছে যাই, ওনার মনে ইন্টারনেটে সমস্যা পড়ে নিব। সবাই বলছে যে বিশেষ করে মানে বিরোধী দলের পক্ষ থেকে যে কথাটা আসছে, মানে অফিসিয়ালি বিরোধী দল এখনো হয়নি, বাট নির্বাচনী বিরোধী দলের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে, এনসিপির পক্ষ থেকে বিশেষ করে যে কথাটা আসছে, তারেক রহমান বা বিএনপি আবার আওয়ামী লীগকে ফেরত আনতেছে। ঠিক আছে, তো আনার জন্য যেহেতু উনি বলেছেন যে ছেলেমেয়েরা আসতে পারে। ইভেন আমরা কোনো কোনো জায়গায় দেখেছি যে আওয়ামী লীগের অফিস খুলে দিয়েছে পঞ্চগড়ে একটা জায়গায়। তো সেই ক্ষেত্রে আপনি আর তারপরে আপনি তো পত্রিকা চালান, এই যে এতগুলো এই কয়েকদিনের মধ্যে অনেকগুলো, এই 2-3 দিনের মধ্যে অনেকগুলো অভিযোগ এসেছে যে বিভিন্ন জায়গায় হামলা হয়েছে। আপনার কাছে শুনতে চাই যে একটু সংক্ষেপে যদি বলেন আমাদেরকে। ধন্যবাদ আমাদের প্রিয় সঞ্চালক আপনাদের ধন্যবাদ জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। আমাদের মনিরুজ্জামান ভাই অনেক বক্তৃতা করেছেন, তার কিছু কিছু কথার সাথে আমি একমত নই। আমাদের যারা বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত তাদেরকে তারেক রহমানকে ফলো করতে বলবো। তারেক রহমান তার রাজনৈতিক ক্যাম্পেইনে কোনো বিষয়টা করেনি, তিনি বলেছেন বিভিন্ন রাষ্ট্র গঠনের কথা, রাষ্ট্র গঠনের চিন্তা চেতনা। সহালোচক যারা বক্তৃতা করেছেন খুব চমৎকার বলেছেন যে আমরা পশ্চাতে আর ফিরে যেতে চাই না, আগামীতে সুন্দর সুষ্ঠু একটি বাংলাদেশ দেখতে চাই। আমি এই কথার সাথে সম্পূর্ণ একমত যে আমরা আসলে সুষ্ঠু সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণ দেখতে চাই, যে বাংলাদেশে দুর্নীতি জিরো টলারেন্স, যে বাংলাদেশে অর্থ পাচারকে একেবারে নির্মূল করতে হবে, বন্ধ করতে হবে। বেকারত্ব ঘুচিয়ে দেওয়ার জন্য অনেক মিল কলকারখানা ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে, সেগুলোকে আমাদের সদিচ্ছা থাকলে রাষ্ট্র ইচ্ছে করে চালু করতে পারে, এখানে বেকারত্ব ঘুষে যেতে পারে। আর প্রবাসী ভাই যেটা বললেন, আমি একেবারেই এরকম বলবো, রবি ভাই কিংবা মনিরুজ্জামান ভাই, আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করবো যে নির্বাচনকে বিতর্কিত তো তারা কেমন করছেন না, দলীয় ভাবে করছেন না। আপনারাও এমন কিছু বললেন না যা বলার মধ্যে দিয়ে নির্বাচনটা বিতর্কিত হয়ে যায়। নির্বাচনকে যত বিএনপি বিতর্কিত না করবে ততই ভালো হবে, কারণ বিএনপি একেবারেই আশাতীত সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। কাজেই কিন্তু ভোটের ব্যবধান খুব কম, ভোটের বিপ্লব ঘটেছে জামাতের পক্ষে, একটু খেয়াল রাখতে হবে। নির্বাচনকে বিতর্কিত না করে ভোটের বিপ্লব কিন্তু জামাত ঘটিয়েছে, এদিকে একটু খেয়াল রাখেন, এটা আমার বিনয়ের সাথে অনুরোধ। আর প্রবাসী ভাই যে কথাটি বলেছেন, আমি বলবো যে আমরা তাকিয়ে আছি তিনি কি কাদের কাদের নিয়ে সরকার গঠন করেন, এদিকে আমরা তাকিয়ে আছি। যে জনাব তারেক রহমান তিনি আসলে কাদের কাদেরকে সরকারের স্থান দেন, এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। সৎ, মেধাবী, যার যে কাজ সেই মাফিক সরকার গঠন করলে আগামী সুন্দর একটি বাংলাদেশ গঠন হবে। এটা হলো আমার একেবারেই যৌক্তিক কথা। আর 31 দফা কর্মসূচি নিয়ে বিএনপি যে ক্যাম্পেইন করেছে কিংবা 51 দফা নির্বাচনী যে ইস্তেহার ঘোষণা করেছে, সেই নির্বাচনী ইস্তেহারটা দফায় দফায় পর্যায়ে পর্যায়ে যদি তারা বাস্তবায়ন করে, সেটি আমাদের জন্য, রাষ্ট্রের জন্য, দেশের জন্য ভালো হবে। আর দেশকে অশান্ত না করার জন্যই জনগণ দায়িত্ব দিয়েছে বিএনপিকে। কাজেই এমন কোনো বক্তব্য আমরা না দিই রাজনীতিবিদরা যাতে দেশ অশান্ত হয়ে যায়। এখন আসি আমরা যারা হেরেছে, মানে ধরে নিলাম সলিমরা হেরেছে, কলিমরা হেরেছে, যারা হেরেছে তাদের ভিতরে একটু দহন থাকবে, আত্মজ্বালা থাকবে। সেই জ্বালা মিটানোর জন্য যেখানে একটি রাজনৈতিক দলের প্রধান তাদের বাসায় যেতে চান, বাসায় যাওয়ার উদ্যোগ নিতে চান, সেখানে আমাদের জায়গা থেকে একটু সহনশীল আচরণ করা ভালো, সত্যকে সত্য বলাই ভালো। কিছু চাঁদাবাজি হয়েছে রুট লেভেলে, এটাকে বন্ধ করতে হবে। বিএনপি সরকারের দিকেই তাকিয়ে আছি আমরা, বিএনপি আসলে চাঁদাবাজদেরকে অ্যারেস্ট করে কিনা, ধরে কিনা, আইনের আওতায় আনে কিনা। আপনার প্রশ্ন ছিল সুনির্দিষ্ট ভাবে যে আওয়ামী লীগের রাজনীতির প্রত্যাবর্তন। আমি যদি ধরে নেই, যৌক্তিক কারণে ধরে নেই না, যেটা হয়েছে যে 60% মানুষ ভোটে অংশগ্রহণ করেছে। আমার যতটুকু তথ্যপাত্র জানা আছে আমি বলে রাখি, আপনারা লিখে রাখেন, এখনো কম করে হলেও 20% লোক এদেশে আওয়ামী লীগ করে। কাজেই আওয়ামী লীগের সমর্থক এক জিনিস, যারা হত্যা করেছে, যারা 15 বছরের জোর জুলুম করেছে, যারা পদ পদবি হোল্ড করে পেশি শক্তির জলে বলে বিএনপির সম্পত্তি লুণ্ঠন করে নিয়ে গেছে, জামাতকে মারধর করেছে কিংবা জেলে ঢুকিয়ে দিয়েছে, মিথ্যা মামলা, গায়েবী মামলা, মৃত্যু ব্যক্তির নামে মামলা, এগুলো আওয়ামী লীগ করেছে, যা যা করেছে। এখন আমরাও যদি তাই করতে থাকি জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি, তাহলে তাদের সাথে আমাদের ডিফারেন্স থাকবে না। জনগণ আমাদের বৃদ্ধাঙ্গুলি দেখাবে, আমাদেরও কেউ জনগণ একেবারে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নামিয়ে দিবে। এর ঠিক জলদান্ত উদাহরণ 91 গণঅভ্যুত্থান কিংবা জুলাই গণঅভ্যুত্থান। কাজেই বিএনপিকে খুব সহনশীল আচরণ করতে হবে। আর আওয়ামী লীগের যে কথাটি, আওয়ামী লীগের সব লোক দোষ করেছে বিষয়টি এমন না। যারা দোষ করেছে তারা তো একেবারেই ভিতরে ভিতরে কাঁপছে, তারা বিদেশে পালিয়ে গেছে।
কিছু লোক দেশে আছে, কিছু মামলা হয়েছে। এখন আওয়ামী লীগের মতোই যদি আমরা মিথ্যে মামলা দিতে থাকি বা দেয় এই সরকার, আমি সেই কথা সেটার সাথে একমত হবো না। যারা দোষী প্রকৃত বিচারে, যারা অর্থ পাচার করেছে, যারা মাসুল ব্যবহার করে কালো টাকা কামিয়েছে, যারা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে সুবিধা নিয়েছে, যারা লোপাট করেছে, যারা জামাত এবং বিএনপির উপরে নির্বিচারে গুলি চালিয়েছে, হত্যা করেছে, খুন করেছে, সর্বশেষ জুলাই গণ অভ্যুত্থানে যারা প্রকাশ্যে জুলাই গণ অভ্যুত্থানের পক্ষের শক্তির বিপক্ষে রাজপথে মাঠে ছিল, আমিও ছিলাম মাঠে, তো মাঠে ছিল, এদেরকে বিচারের আওতায় আনতে হবে। আর বিচার বিভাগকে টোটাল স্বাধীন করে দিতে হবে। বিচারের নামে প্রহসন মানুষ বুঝে, মানুষ আমার আপনার চাইতে আমাদের চাইতে মানুষ খুব বাংলাদেশের মানুষ খুব সচেতন হয়ে গেছে। কাজে এই দোষীদেরকে বিষয়টা আলাদা। নির্দোষ লোক যারা, কিছু লোক আছিল হাইব্রিড আওয়ামী লীগ সেজেছিল। বিএনপি তো হাইব্রিডের জন্ম হবে, সামনে দেখবেন যে রবি ভাইরা কিংবা মনিরুজ্জামান ভাইরা এরা কোণঠাসা হয়ে যাবেন ধীরে ধীরে। একটা সিন্ডিকেট বলয় তৈরি হওয়ার চেষ্টা হবে। সেখান থেকে তারেক রহমান মহোদয় কতটুকু বেরিয়ে আসতে পারবেন এটা আমাদের দেখার বিষয় থাকবে, সামনে আলোচনার বিষয়ও থাকবে। তো যাই হোক, যে কথাটি বলছিলাম যে যারা নির্দোষ আওয়ামী লীগ, তারা রাজনীতি করবে না কেন? জি, অনেক আমার নামে মামলা, তারা রাজনীতি করবে না কেন? তাদের মৌলিক অধিকার থাকবে না কেন? যদি তাদের মৌলিক অধিকার আপনি না দেন, নির্দোষ, আমি বলছি নির্দোষ আওয়ামী লীগের সমর্থক সবগুলোকে কি মেরে বুড়িগঙ্গায় ফেলে দেবেন? তা তো দিবেন না। এখন আসি যে যারা দোষী, তাদেরকে ধীরে ধীরে আইনের আওতায় এনে তাদের বিচারিক আওতায় ছেড়ে দিয়ে, বিচারিক বিভাগকে নিরপেক্ষ করে দিয়ে আপনি তাদেরকে সাজা দেন। যে সাজা হয় সেই সাজা হোক, হয়ে যাক, কোনো সমস্যা নেই, বিচার হয়ে যাক। তারপরে যারা নির্দোষ থাকে তারা যদি আওয়ামী লীগ করতে চায় করবে। এখন আওয়ামী লীগ করবে, এখন আপনি যেমন আমরা দেখেছি জামাতকে বন্ধ করেছিলেন, জামাতকে আওয়ামী লীগ বন্ধ করেছিল এবং নিষেধাজ্ঞার মাধ্যমে বন্ধ করেছিল। ভাগ্যের কি নির্মম পরিহাস যে যেরকম একটা অধ্যাদেশ জারি করে জামাত বন্ধ হয়েছিল, তার 2 মাস 6 মাস না যেতেই আওয়ামী লীগও ওইভাবে বন্ধ হয়েছে। কাজেই এমন কোনো নজির বাংলাদেশে স্থাপিত না হোক আওয়ামী লীগ যা করেছে পরম্পরা আমাদের তাই করতে হবে, এমন জায়গায় আমি আসলে আসলে ব্যক্তিগত তরফে পক্ষে না। এখন আপনারা মত দিতে পারেন, পদ দিতে পারেন, এর কারণে আমাকে ট্যাগ দিতে পারেন, ট্যাগাটিকে রাজনীতি আমার কাছে ভালো লাগে না। জনগণ ভোট দিয়েছে, বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। জামাতের যে ভোটের পার্সেন্টেজ, আলহামদুলিল্লাহ বলা উচিত, জামাতের ভোটের পার্সেন্টেজ প্রত্যেকটা সিটে 5-10 হাজার 20 হাজার ভোটের ব্যবধানে জামাত ভোট পেয়েছে। তো সেইখানে এই পার্সেন্টেজ গুলো বেড়েছে। এখন আসি বিএনপির ব্যর্থতা। বিএনপি আমাদের মতো যারা আমরা নিরপেক্ষ কথা বলতে চাই, আমাদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিতে পারেনি, মানে শেল্টার দিতে পারেনি, আমরা নিরপেক্ষ কথা বলতে পারিনি। একটা কথা বলার সাথে সাথে যে পরিমাণ আক্রমণ হয়েছে, কারা করেছে, কি করেছে, বেকায়দায় করেছে, এই জায়গায় তারা টেম্পো স্ট্যান্ডে পড়েছিল, এটা ছিল, এটাই তো সত্য। সত্যকে সত্য বলাই ভালো। এখন বলবেন যে অমুক নেতা, তমুকে অমুক নেতা, আরে বাইরে আমরাও রাজনীতি করে আসছি, তো সেটা অন্য কথা, সেটা কথা না। কথাটা হলো সরকার বাহাদুররা অনেক ক্ষমতাবান হন, সরকার বাহাদুররা যদি সঠিক করেন তাহলে দেশটা সঠিক পথে চলবে। সরকার বাহাদুররা যদি ভুল করেন তাহলে দেশটা ভুল পথে চলবে। আমি আপনার কাছে আরেকটা জরিপ দিয়ে রাখি, হাসিনা কথা বেশি বলছি, এত বলাও দরকার নেই। সেটি হলো ঢাকা মহানগরের 2 ভাগে বিভক্ত। একটি দক্ষিণে ঢাকা ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি, 2টা ইউনিভার্সিটি জামাত এবং জামাত অ্যালায়েন্সের দখলে। তার মানে ওখান থেকে তারা রাত বিরাতে মিছিল বের করতে পারবে। 1 2 হলো ঢাকা মহানগর উত্তরে খুব সূক্ষ্মভাবে বুঝবার চেষ্টা করেন যে আমিনুল হকের মতো বা আমিনুল ইসলামের মতো সৎ মানুষ এবং একজন ক্লিন ইমেজের মানুষ, কায়েম ভাইয়ের মতো একজন যোগ্য মানুষ, টলির মতো আমাদের যে ফার্ম গেটে বসে কথা বলছি, ফার্ম গেটের সিট, তার মানে উত্তরে জামাতের আমির, উত্তরেও আপনার হলো একেবারেই জামাত সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে সিটের দিক থেকে। তার মানে ঢাকার মহানগরটা কিন্তু একেবারেই জামাত এবং জামাত অ্যালায়েন্স দ্বারা নিয়ন্ত্রিত। কাজেই এখানে ভুল করার কোনো সুযোগ নাই। এখন আসি জামাত যদি এই নির্বাচন না মেনে নেয়, জামাত যদি এই নির্বাচন না মেনে নেয়, বিতর্কিত করবার চেষ্টা করে, এনসিপি যদি এই নির্বাচন না মেনে নেয়, বিতর্কিত করবার চেষ্টা করে, কিংবা বিএনপি যদি এই নির্বাচন নিয়ে দলীয় ভাবে কোনো সিদ্ধান্ত নেয়, হয়তো বিএনপি নেবে না, কারণ বিএনপি জায়গায় আছে, তাদের কপালে দুর্গতি আছে। দুর্গতি কেন আছে সেটি বলছি। জনগণ কিন্তু অত্যন্ত ভালোবেসে ভোট দিয়েছে। 5-10 হাজার ভোটের হেরফেরে একটা সিট নির্মিত হয়েছে। কাজেই সেইখানে যদি জামাত ভুল করে, আমি আমার বক্তব্য শেষ করি, জামাত যদি ভুল করে তাহলে ভুল হবে, আওয়ামী লীগের মতোই একটা ভুল হবে। কেন ভুল হবে? যে জামাতকেও জনগণ ভালোবেসেছে, সরকার কেউ না কেউ তো গঠন করবে, সে কেউ না কেউ গঠন করার মধ্যে বিএনপি করবে, এটা তো বিএনপি করবে। 3 টার্মের মধ্যে আমি দায়িত্ব নিয়েই বলছি, জামাত এবং বিএনপি অ্যালায়েন্স যদি একটি নির্বাচন ফ্রি ফেয়ার অংশগ্রহণমূলক পেত, তাহলে গত 15 বছরের যে কোনো একটি টার্মে বিএনপি ক্ষমতায় যেত। তো সেইখানে তাদের নিশ্চিত ক্ষমতাটা ছিল। এখন তাদের একটা সিট পেয়েছে কয় হাজার ভোট হেরফের হয়ে, একটা সিটে 10,000 20,000, কিছু কিছু সিটে অবশ্য ব্যবধান অনেক বেশি। তো সেই জায়গায় ঢাকা মহানগরকে আপনারা বিএনপি যারা বিএনপি করেন, আপনি ফেসবুকে আপনার এই টকশোর মাধ্যমে জানাতে চাই, মেসেজ দিতে চাই যে আপনারা একটু ভাবুন, মহানগরটা কিন্তু আপনাদের নিয়ন্ত্রণে নেই। কাজেই তারেক রহমান খুব বিচক্ষণ, রাজনীতিবিদ হিসেবে খুব বিচক্ষণ। এই কারণে সে তাদের বাসায় যাচ্ছে, বাসায় যাওয়া উচিত। এবং এই সরকারি ব্যবস্থায় এই নির্বাচন যদি ভণ্ডুল হয়, বাংলাদেশে গৃহযুদ্ধ লাগবে।
কাজেই জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের একটি শক্তি, বিপক্ষের একটি শক্তি। আমি পক্ষের শক্তি হিসেবে দাবি করি নিজেকে। পক্ষের শক্তি যেহেতু দাবি করি, কাজেই আমাদের ভুল করা চলবে না। আমাদেরকে বিগত দিনে আর ফিরে যাওয়া দরকার নাই। সামনের দিনে আমি যে সমালোচক যারা ছিলেন, শ্রদ্ধেয় মানুষ সবাই আমার, তাদের সাথে একমত যে আগামী দিনে বাংলাদেশটা কিভাবে নির্মাণ করা যায়। মোটা দাগে বিদেশে টাকা পাচার করা বন্ধ করতে হবে এবং দুর্নীতিকে জিরো টলারেন্স নিয়ে আসতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। জি, অসংখ্য ধন্যবাদ। শুনবো আবারও। আমি একজন দর্শক নিয়ে আসছি, জাহিদ প্রিন্স, 1 মিনিটে শেষ করবো। শুনবো আমি জাহিদ প্রিন্স, 1 মিনিটে শেষ করবো। জি, আসসালামু আলাইকুম। 2000 সালে দেখা যায় আমাদের, কথা শোনা যাচ্ছে আমার? জি, শোনা যাচ্ছে, বলেন। জি, আপনার 2000 আগের সালে আমরা দেখছিলাম যে অনেকে কিন্তু জামাত সাপোর্ট করতো না, সবাই খালি মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে পড়ে থাকতো। কিন্তু বর্তমানে দেখা যায় কি অনেক কিন্তু বর্তমানে জামাতের সাপোর্ট বাড়তে এবং মানুষ কিন্তু আধুনিক হইতাছে, স্মার্ট হইতাছে, পড়াশোনা জানতেছে। সেক্ষেত্রে তারা কিন্তু এখন মুক্তিযুদ্ধের চেতনাটা খায় না। 71 কি হয়েছে এটা চলে গেছে। হ্যাঁ, যারা ভুল করছে ওদের বিচার হয়েছে বা সামথিং যা, কিন্তু বর্তমানে কিন্তু আপনার মানুষ স্মার্ট হয়ে গেছে এবং দেখা যায় কি মানুষে কিন্তু এখন জামাতের দিকে ছুটে, কারণ তারা দেখতেছে যে এরা কিছু করে না। আমি যে এলাকায় থাকি, স্মার্ট হয়ে গেছে দেখে 71 খায় না, এরা কিছু করে না। জি, আমি মেজর আফসারি। জি, ধন্যবাদ আপনাকে। জি, আমাকে দ্বিতীয়বার সুযোগ দেওয়ার জন্য। তো আমি প্রথমেই বলতে চাই 71 বিতর্ক নিয়ে আসতে চাই না। 71-এ দেশ স্বাধীন হয়েছে, এটা পৃথিবীর কোনো শক্তি নাই এটাকে মুছে ফেলার। তো সুতরাং ওই 71-এর গীত গেয়ে গিয়ে যদি আগামী 5 বছর কেউ চলতে চায়, সেটা জনগণ গ্রহণ করবে না। আমি এইবার নির্বাচনের কিছু ড্রব্যাকস বলবো। এর আগে সুনাম করেছি, তবে নির্বাচন কমিশনের সবাইকে ধন্যবাদ দেওয়া দরকার ছিল, এটা এখন দিচ্ছি। তবে এই নির্বাচনের কিছু সমস্যা হয়েছে, সেটা হলো অন্য ধরনের। সেটা হলো এই নির্বাচনের বিকল্প ছিল না। অর্থাৎ যারা বিএনপির চাঁদাবাজি বা এই যে 1.5 বছরের যে বিএনপির চরিত্র আর ওই 71-এর চরিত্র, এই দুটো কম্পেয়ার করেছে। তাহলে 1.5 বছরে তাদেরকে দেখে যারা ভোট দিতে চায় নাই, তারা বাধ্য হয়ে ওই জামাত জোটে ভোট দিয়েছে। আর জামাতকে যারা পছন্দ করে দিবে না, তারা বিএনপিকে দিয়েছে। এটা অনেকটা আওয়ামী লীগ বিএনপি যে বারবার ঘুরে ঘুরে আসতো, যে আওয়ামী লীগের আমরা বলতাম যে দুইটা দল আছে, এনটি আওয়ামী লীগ আর এনটি আওয়ামী লীগ। আমি 8-9 মাস আগে বলেছি নির্বাচনে এবার হবে বিএনপি এবং এনটি বিএনপি। কোন তৃতীয় শক্তি বা কোনো এনসিপিও যদি আলাদা দাঁড়াতো, তাহলে হয়তো আরেকটা শক্তি হয়তো রেজ হতে পারতো বা পারতো না, জানি না। কিন্তু এই ত্রুটিটা কিন্তু এখানে রয়ে গেছে। আমরা কে কি করলো এগুলো আলোচনার চেয়ে যে এই যে ফার্স্ট পাস দ্য পোস্ট এই সিস্টেমে ইলেকশনটা হওয়ার কারণে আমরা দ্বিদলীয়র দিকে যাচ্ছি, কিন্তু তাতে করে যে ছোট ছোট মান্নার মতো মানুষ চান্স পায়নি, সাকি ছাড়ার কেউ পাস করেনি, এটা কিন্তু দেশের জন্য খুব একটা ভালো নয়। খেয়াল রাখতে হবে। আওয়ামী লীগের কাছ থেকে অনেক কিছু শেখার আছে আগামী এই যে যারা সরকারে যাবে। আজকে সৌভাগ্য যে আজকে বিএনপির 2 জন নেতাকে আমরা এখানে পেয়েছি। ওনারা একটা দলের শুধু ভুল ত্রুটি তুলে ধরলেন, নির্বাচনের ভুল ত্রুটি তুলে ধরলেন। ওনারা ওনাদের দলের প্রতি এই যে কি ধরনের মন্ত্রী হবে একজন প্রবাসী বলতেছিলেন, সেই আশা জাগানো কোনো কথা কিন্তু বলছেন না। ওনারা একজন বললেন মুনির ভাই আমার, যে তারেক জিয়া রহমানের কাছেই বাংলাদেশ নিরাপদ। শুধু কি নেতার কাছে? যেই নেতা আওয়ামী লীগের অফিস খুলে দিয়ে হাস্যজ্জ্বল অবস্থায় বলছে যে আসেন সবই করেন, এটা কি তারেক জিয়া নির্দেশে হয়েছে? বাংলাদেশে বিএনপি যা ভুল করছে সেটা কি তারেক জিয়ার নির্দেশে ভুল করছে? সুতরাং এটা বুঝতে হবে যে একটা দল শুধু একটা নেতার উপর নির্ভর করে না। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই, এই তারেক জিয়া যদি তার নিজের দলকে নিয়ন্ত্রণ না করতে পারে, তাহলে এই দেশে ক্ষমতায় থাকতে পারবে না এবং দেশ চালাতে পারবে না। আগে তার যাদেরকে নিয়ে দেশ চালাবেন তাদেরকে আগে একটা লাইনে আনতে হবে, আগে তাদেরকে নতুন বাংলাদেশ গড়ার জন্য সেই উদ্বুদ্ধ করতে হবে। সেটা যদি উনি ফেল করেন, তাহলে দেশের মানুষকে উনি কি পাবেন? আমি একটা কথা বলি, পারসেপশন খুবই ইম্পর্টেন্ট। নির্বাচনের দিন আমি হেঁটে যাচ্ছি জাস্ট এমনি ঘুরে দেখার জন্য, একটা ভ্যানের উপর 2টা বাচ্চা বসে আছে। দে আর নট ভোটার, 8, 10, 11 বছর হবে খুব বেশি হলে। তারা মিছিল টিছিলে যায়, আমি দেখি এলাকায়। আমি তাদের বসে গল্প করতেছি 2 বন্ধু। আমি জিজ্ঞেস করলাম কে পাস করবে এখানে? একজন কথা বললো না, আরেকজন আমাকে বললো আপনি কোন দলের? আমি বললাম দেখো আমি তো এখানে ভোট দিব না, আমি চলে যাবো গ্রামে, আমার গ্রামে ভোট। তখন সে আমাকে বললো যদি মারামারি হয় তাহলে বিএনপি জিতবে, আর যদি মারামারি না হয় তাহলে দেখবেন জামাত পাস করে গেছে। এবং জামাত এখানে পাস করেছে, কোনো মারামারি হয়নি, কোনো কিছু হয়নি, জামাতের জোট পাস করেছে, ওটা বলতে পারেনি সে। আমি 11-র কথা বলছি। তো এই যে পারসেপশন তৈরি হয়েছে একটা শিশুর মনেও, সেখান থেকে বেরিয়ে আসতে হবে দলকে এমন একটা আপনারা যে সুযোগ এবার পেয়েছেন, যে দেখেন তৃতীয় কোনো দল নাই, যে এই 2 দলের বাইরে কাউরে ভোট দিবে সেই চয়েসটা মানুষের নাই, চয়েস খুব কমে গিয়েছে। তাহলে যে 51টা দল রেজিস্টার্ড দল যে ইলেকশনে অংশগ্রহণ করলো, মাত্র 2-3টা দল ভোটে গেল, এটা কি ভবিষ্যৎ গণতন্ত্রের জন্য ভালো কিনা মন্দ কিনা এটা কিন্তু জনগণ বোঝে। পিআর প্রয়োজন আছে কিনা এই দেশে? আমি বলেছিলাম যে এই তত্ত্বাবধায়ক সরকার যদি ইন্টারিম গভর্নমেন্ট যদি পিআর একসেপ্ট না করে, কোনো পলিটিক্যাল বড় দল করবে না, কারণ নিজের ক্ষতি তো নিজে কেউ করবে না। তাহলে আমাদের ধীরে ধীরে যারা ত্যাগী নেতা, যারা অন্য 2টি বড় দল, এখন ধরেন এখন বড় দল তো জামাতকে বলতে হবে, এখন বিরোধী দলে আছে,
প্রায় 80 জন বা এর উপরে হয়ে যাবে যদি জোটের সবাইকে নেয় বা স্বতন্ত্র যদি এসে যোগ দেয়। এটাও কি কম শক্তি? প্রায় 100-র কাছাকাছি লোক বিরুদ্ধে কথা বলে, 2-3 জন বিরুদ্ধে বললেই তো কাঁপিয়ে দেওয়া যায়। তো সুতরাং এখন বিএনপির উচিত যে কিভাবে দেশের মানুষকে, দলের মানুষকে ঠান্ডা রেখে সুন্দরভাবে সরকার পরিচালনা করে দেশকে একটা নিয়ন্ত্রণের মধ্যে আনতে পারে। আর বাহিরের শত্রু তো আমাদের আছেই। তো সুতরাং আমি মনে করি যে এই আমাদের এখন ওই কাদা ছোড়াছুড়িটাকে টোটালি বন্ধ করতে হবে। আমরা কে কোন দল কোন মত সেটা কিভাবে আমরা দেশকে উপকার করব। এবং আমি মনে করি যে যেখানে আগামীকাল এই বিরোধী দলের নেতার বাসায় যাচ্ছেন তারেক জিয়া, তাহলে ওনার সব কর্মীরা যদি ওর বিরুদ্ধে বলা শুরু করে ওই নেতা, তাহলে উনি গিয়ে ওখানে মুখ দেখাবেন কিভাবে? কিভাবে বলবেন? উনি যদি বলেন যে আপনি তো আসছেন দেখা করতে, আপনার একটা কর্মীও তো আমাদেরকে সহ্য করে না। তো বিরোধী দলও কিন্তু গণতন্ত্রের সরকারেরই বা পরিচালনার অংশ। তো সুতরাং আমি মনে করি বিএনপির কর্মীরা যেমন আওয়ামী লীগের এই একা কিন্তু স্বৈরাচার হয় নাই হাসিনা। আমার ভাই যে সম্পাদক ভাই বলেছেন যে আওয়ামী লীগ করলেই দোষ না, হ্যাঁ, স্বৈরাচার সরকারে, স্বৈরাচার দলে কেউ অংশগ্রহণ করাটাই দায়ী। এই যে জন্মই আমার আজন্ম পাপ, আওয়ামী লীগ করাটাই একটা অপরাধ ছিল। আমরা দেখেছি আওয়ামী লীগ কি করেছে। আমরা যারা দেশে নির্যাতনের সম্মুখে ছিলাম, আমাকেও ডিজিএফআই ডেকেছিল, তো আমি যে আয়না করে যাইনি, এটা আমার ভাগ্য। সুতরাং এই যেই স্বৈরাচারকে সমর্থন করলো, সেই স্বৈরাচার তো ওই কর্মীকে সহযোগিতা করে নাই, তার বাড়িতে ভাত আছে কিনা, তারা ভোট দিতে পারছে কিনা, কোনো নির্দেশনা নেই, কিছু নাই। সুতরাং আওয়ামী লীগ করাটাই একটা অপরাধ। এই জন্য বলছি আগামীতে যারা স্বৈরাচার হবে তাদের কোনো সদস্য সেও দায়ী হবে, এটাই প্রমাণিত। তো সুতরাং অপরাধ যারা করছে সেটা ভিন্ন, সেটা বিচার আলাদা হবে। আর যদি নিরপরাধ সদস্য থাকে তাদেরকে নতুন রাজনীতিতে, নতুন দেশের কায়দায় বেরিয়ে আসতে হবে। আবারও যদি তারা স্বৈরাচারকে নিয়ে আসার চেষ্টা করে, ওই যে বিএনপির ওই ইলেকশনের পরে আওয়ামী লীগ খুলে দিয়ে নিয়ে আসা, এটা কোনো ক্রেডিট নাই। যাদেরকে প্রত্যাখ্যান করেছে জাতি, তাদেরকে ডেকে আনার মধ্যে কোনো ক্রেডিট আছে বলে আমি মনে করি না। সুতরাং এখন ওই তারেক জিয়ার সুরে বলতে হয় যে এবারের নির্বাচন খুব কঠিন হবে। আমি মেজর আফসারি বলছি, এবার সরকার পরিচালনা খুবই কঠিন হবে এবং এর সিংহভাগ দায়িত্ব হলো বিএনপির কর্মীদের, নেতাদের, আঞ্চলিক নেতাদের। তারা যদি সঠিক কাজ না করেন তাহলে একা তারেক জিয়ার পক্ষে এই বিএনপির ইমেজ ধরে রেখে এগুলো সম্ভব না। আজকে জামাতের মতো জায়গায় গিয়ে বীর মুক্তিযোদ্ধারা জয়েন করছে, এই পরিস্থিতি তৈরি হলো কেন? কেন আজকে বিএনপিকে ছেড়ে মুক্তিযোদ্ধারা অন্য দলে যাবে কেন? কেন খালেদা জিয়ার মৃত্যুর দিন 9 জনকে বহিষ্কার করতে হবে ডাকসাই নেতা, তারা আবার এমপি হয়ে আসতেছে অনেকেই। এই যে বিষয়গুলো, নিজেদের যে 65 জন বিদ্রোহী, আপনি দেখেন এই টোটাল বোধহয় 800-র উপরে ঋণ খেলাপিকে এইবার অংশগ্রহণ করেছে। ভাগ্য ভালো যে কিছু তরুণরা আছে যারা ঋণ নেওয়া আবার সুযোগই পায় নাই। তো এই ঋণ খেলাপিদেরকে নিয়েই কিন্তু এই সংসদ চালাতে হবে। সুতরাং এত সহজ হবে না, সুতরাং ধৈর্য ধরতে হবে। তারেক জিয়ার চামড়া যেমন মোটা হয়েছে, তার কর্মী নেতাদের চামড়া মোটা হতে হবে, তার এমপিদের চামড়া মোটা হতে হবে। না হলে জনগণ কিন্তু শিখে গেছে কিভাবে ক্ষমতা থেকে, সিংহাসন থেকে নামাতে হয়, কিভাবে বুক চিতিয়ে বলতে হয় যে বুকের ভিতরে জ্বালা গুলু কর। এই যে একটা স্লোগান আছে না খুব সুন্দর, যে বুকের ভিতরে ঝড়, এই যে সামনে আছি গুলি করে, এটা ঝড়জুস বলতে পারবে যে এক সুন্দর স্লোগান আছে যে বুকের ভিতর উঠেছে ঝড়, পারলে তোরা গুলি করে, এরকম এটা। তো সুতরাং এই জাতি কিন্তু রক্ত দিয়ে অভ্যস্ত হয়ে গেছে। পাখির মতো মানুষ মেরেছে শেখ হাসিনা, শিশুদের মেরেছে, অন্ধ করেছে, হেলিকপ্টারদের নেমে নেমে গুলি করেছে, বাচ্চা খেলতেছে বারান্দায় সেখানে গুলি করেছে। সেই অত্যাচার সেটাকে রুখে দিয়েছে। আজকে হাদির কথা মনে করেন, আমি 2 দিন আগে একটা কথা বলছি হাসিনা পা, যে হাদি যদি কোনোভাবেও বেঁচে যেত, এত সুন্দর নির্বাচন হয়েছে, নির্বাচনের কাছাকাছি আসলে আর হয়তো তার মৃত্যুবরণ করতে হতো না। কিন্তু আল্লাহ হয়তো একটা উদাহরণ দিয়ে একটা শহীদ, এটা এই হাদি, আবু সাইদ, রুদ্রদের কথা যদি ভুলে যায় বিএনপি, তাহলে যতই বদনাম করুক, তাহলে ততই আবার এই জামাতের জোট কিন্তু মাথাচাড়া দিয়ে উঠবে এবং জনগণ কিন্তু ওইদিকে ঝুঁকে পড়বে। কারণ আমরা চাই 71-কে বিতর্কিত না করে, 24-কে ছোট না করে একটা দেশ পরিচালিত হোক, দেশ থাকুক দেশের মতো। এবং আমি কয়েকদিন আগে একটা নির্বাচন 26 নিয়ে একটা সেমিনার হয়েছিল আমাদের রাওয়াতে, অনেক সিভিলরাও আসছিল। সেখানে আমি একটা স্লোগান দিয়ে আমি বক্তব্য শেষ করেছিলাম। এখানে আমি এই স্লোগানটা দিতে চাই। সেটা হলো, আমি 2008 সালে যখন গাজীপুর 5 এবং ঢাকা 18-তে ইলেকশন করি, তখন এই স্লোগানটা দিতাম। মানুষ বলতো এত সাহস মেজর সাহেব, তখন একটু সাহস বেশি ছিল, এখন বয়স বেড়ে যাচ্ছে, সাহসও কমে যাচ্ছে। স্লোগানটা ছিল, না হুই ভারত না হুই পাক, বাংলাদেশটাই আমার থাক। তো এই ভারতের সাথে বেশি ঘষাঘষি বাংলাদেশের মানুষ আর কখনো সহ্য করবে না। ভারতকেও রাজনীতি পরিবর্তন করতে হবে। ভারতকেও এই উঁচুশির যারা বর্ডার এর মধ্যে কাস্তে হাতে দাঁড়িয়ে যায়, বসে যায় পাশে বর্ডার রক্ষা করার জন্য, সেই জাতিকে আর দাঁড়িয়ে রাখার কোনো সুযোগ ভারতের নাই। তো সুতরাং আমরা মনে করি ভারতের সাথে দূরত্ব তৈরি করে, বন্ধুত্ব রেখে, শত্রু না বানিয়ে, কৌশলগত অবস্থানে গিয়ে সকল দেশের সাথে ভালো সম্পর্ক রেখে এবং আভ্যন্তরীণ ভাবে সকল দলের সাথেও ভালো সম্পর্ক রেখে যে তারই যে রাজনীতি করতে শুরু করেছেন, সেখানে তার দলের উপরেই সবচেয়ে
অগ্রণী হওয়া উচিত তাকে সমর্থন দেওয়ার জন্য। আপনাদের সমর্থন ছাড়া তারেক বাংলাদেশকে নিরাপদ রাখতে পারবে না। বাংলাদেশকে নিরাপদ রাখতে হলে এই যে বিএনপিকে যে সুযোগ জনগণ দিয়েছে সেই জনগণের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে দেশ পরিচালনা করতে হবে। এই বাংলাদেশের মানুষকে খেপিয়ে, বাংলাদেশের মানুষকে অসন্তুষ্ট রেখে কোনো সরকার বাংলাদেশে টিকে থাকতে পারবে না। সবাইকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমি মনির ইসলাম রবি। দর্শক আপনাকে একটা প্রশ্ন করেছিল, আর হচ্ছে যে আপনাদেরকে নিয়ে যে এগুলো যে মানে আপনাদেরকে নিয়ে না, সরি, জামাতের মুক্তিযোদ্ধারা জয়েন করেছে, জামাতের একটা সম্ভাবনা ছিল, সবাই বলছিল যে জামাত জিতে আসবে, তো সেই সম্ভাবনা আসলে মানে কিভাবে ধূলিসাৎ হয়ে গেল? আমরা যতটুকু জানি যে জামাত আসার কথা, তো সেইখানে আসলে ইঞ্জিনিয়ারিং, যেটা আজকে তারেক রহমানের উত্তর দিয়েছে সুন্দর করে, যে মানুষকে ম্যানেজ করার ইঞ্জিনিয়ারিংটা উনি পদ্ধতি অবলম্বন করেছেন। তা আপনাদের আর কোনো ইঞ্জিনিয়ারিং ছিল কিনা? আর হচ্ছে যে আওয়ামী লীগের সাথে ভারতের সাথে আপনাদের সম্পর্ক নিয়ে অনেক আলোচনা হচ্ছে, সেই বিষয়ে অল্প করে মানে সংক্ষেপে যদি বলেন প্লিজ। ধন্যবাদ। সংক্ষেপে তো বলা যাবে না, কিছুটা সময় দিতে হবে। তা আমি আমার দ্বিতীয় পর্বের শুরুতে আপনাদেরকে আবার একটা সালাম পৌঁছাই দিই। আমার প্রার্থী যিনি বিজয়ী হয়েছেন আজহারুল ইসলাম মান্নান ভাই, আমার নারায়ণগঞ্জ সোনারগাঁ সিদ্ধিরগঞ্জ থেকে, আমার টক শো এর মাঝে উনি কল করে বলছে যে আপনি একটু অতিথি এবং দেশবাসীকে আমার পক্ষ থেকে সালাম জানাবেন, কৃতজ্ঞতা জানাবেন। জনগণ যে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করছে সেজন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এটা আমার প্রার্থী আমাকে টেলিফোনে বলছে, সেজন্য আমাদের অভিনন্দন জানাবেন আমাদের সবার পক্ষ থেকে। আমি একটা জিনিস করি, এটা আমি একটা দর্শক বলছে যে যে শীটের যে রেজাল্ট শীটের যে কার্বন কপি দেওয়া হয়েছে সেটার মধ্যে হেরফের আছে। আমি একটা জিনিস দেখেন, আমি নির্বাচনের সাথে খুব খারাপ শুটে থাকি, তো দেখেন আমি আপনার দেখাই, এই ফর্মটার নাম হলো ফর্ম ইও, দেখবেন আপনারা ভালো করে দেখতে পাবেন, ফর্ম ইও। এটা হলো রিটার্নিং অফিসাররা না, এটা হলো প্রিসাইডিং অফিসাররা দেয়, এটা হলো রেজাল্ট শিট বলে, সবাই দেখতে পাবেন রেজাল্ট শিট। দেখেন এখানে মার্কা আছে, কত ভোট আমাদের কাছে ছবি, রেজাল্ট শিটের ছবি আছে, রেজাল্ট শিট। এখন এখানে হলো আপনার দেখেন, এখানে অ্যাসিস্ট্যান্ট প্রিসাইডিং অফিসার স্বাক্ষর করছে এবং 3 জনে ভোটগুলি চেক দেয়। 3 জনের ইনিশিয়াল আছে, 3 জন পুলিং অফিসারের ইনিশিয়াল আছে যারা ভোটগুলি চেকিং করে, এবং তারপরে এইখানে নিচে এজেন্টরা স্বাক্ষর করে। সর্বশেষ এজেন্টরা স্বাক্ষর করার পরে প্রিসাইডিং অফিসাররা একটা হ্যান্ড মাইক নিয়ে ভোট কেন্দ্রের সামনে এসে বলে যে এত ভোট পাইছে, এত ভোট এই বেশি হয়েছে বলে এই রেজাল্ট শিটগুলি এজেন্টদের হাতে বিতরণ করে। এখানে কার্বন কপি করার মতো সুযোগ থাকে না। একটা জিনিস হলো দেখেন, আপনারা আমরা খুব নির্বাচন নিয়ে বলছি, দেখেন এইবার আরপিও অত্যন্ত কঠিন। এই আরপিওটা আমার সামনে আছে, দেখেন আরপিওটা আচরণবিধি বাংলাদেশ নির্বাচন কমিশন, সেটা তো আছে নির্বাচন পূর্ব নিয়ম। সেখানে দেখেন কিভাবে লেখা আছে, এই বিধিমালায় যে বিধানেরই লঙ্ঘন বা নির্বাচন পূর্ব অনিয়ম হিসাবে গণ্য হবে বা অনিয়ম করা হয়েছে সংখ্যাবদ্ধ ব্যক্তি, নিবন্ধিত রাজনৈতিক দল, প্রতিকার চাইয়ে নির্বাচন তদন্ত কমিটি বা কর্পোরেশন কমিশনের বরাবর দরখাস্ত করিলে ওই দরখাস্ত তদন্ত পূর্বক যখন জানা যাবে এই ঘটনাগুলি ওই প্রার্থীর বিরুদ্ধে অভিযোগগুলি সত্য প্রমাণিত হলে প্রার্থী যদি নির্বাচিত হয় তাহলেও তিনি নির্বাচন থেকে বাতিল হয়ে যাবে, তার সদস্যপদ খারিজ হয়ে যাবে। যারা যত বেশি আনন্দ করতেছেন বিজয় হয়েছি, আপনারা বিগত নির্বাচনে এই ভোট থেকে যাই কোথায় কি অপকর্ম করছেন আপনার প্রতিপক্ষ কিন্তু প্রত্যেকটা লিপিবদ্ধ করছে, প্রত্যেকটা কিন্তু নির্বাচন কমিশন তথা রিটার্নিং অফিসারের কাছে কিন্তু অভিযোগ দিয়ে রাখছে। এই অভিযোগ যদি সত্যতা হয় তাহলে আপনি নির্বাচিত হলেও আপনার সদস্যপদ খারিজ হয়ে যাবে। এটা সম্বন্ধে এখন দেখেন, যেটা নাকি পুনঃগণনা নিয়ে আমাদের কথা হচ্ছে, এটা ইউ ফর্মের পরে লাস্ট ফর্মটা থাকে হলো ঠ ফর্ম, একটা হলো গ ফর্ম, একটা হলো ঠ ফর্ম। এই ঠ ফর্ম গ ফর্মটা হলো অ্যাসিস্ট্যান্ট, এই আরো যাদেরকে বলি আমরা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং কর্মকর্তা মানে টিওনো সাহেবরা, এটাতে গ ফর্ম বলে, এটাতে স্বাক্ষর করে রেজাল্ট শিট। আর ঠ ফর্ম হলো রিটার্নিং কর্মকর্তা, তিনি হলো জেলা প্রশাসক পদাধিকার বলে থাকে, জেলা রিটার্নিং কর্মকর্তা। ঠ ফর্ম সই করে দেওয়ার পরে আর কোনো কিছুই করার প্রার্থীদের থাকে না, মামলা করতে পারবেন। দেখা যায় এরকম বহু মামলা আমরা দেখেছি, এই মামলা বছরকে বছর চলে, ট্রাইব্যুনাল হয়, ট্রাইব্যুনাল থেকে হাইকোর্ট যায়, জজ কোর্ট যায়, সুপ্রিম কোর্ট যায়, ইত্যাদি ইত্যাদি বহুত কিছু, কিন্তু আখের কোনো লাভ হয় না। আপনার যে কথাটা আপনি বলছেন যে চাঁদাবাজদের নিয়ে একটা দর্শক প্রশ্ন, হ্যাঁ ভাই, চাঁদাবাজদের বাংলাদেশের লোকেরা ম্যান্ডেট দিয়েছে কত আসনে? 209 আসনে বিএনপি কে চাঁদাবাজ বলেন বা আপনারা বলছেন, এখন তাদেরকে 209 আসনে ম্যান্ডেট দিয়েছে জনগণ। তাহলে তারা চাঁদাবাজ, যারা ম্যান্ডেট দিল তারা আক্ষরিক অর্থে আপনাদের ভাষায় তারাও চাঁদাবাজ। তাহলে মেজরিটি জনসংখ্যা চাঁদাবাজ, তাহলে আপনাকে ধরে নিতে হবে এদের উপরে ম্যান্ডেটটা এই জন্যই দিছে জনগণ যে এদেরকে দেশে সুশাসন প্রতিষ্ঠা করার জন্য পছন্দ করেছে নাগরিকরা, সেজন্য ভোটাররা নির্বাচিত করেছে। আপনারা একটা কথা বলছেন যে প্রবাসীদের নিয়ে একটা কথা,
আজকে আমার লজ্জা হয় এখানে বলি, আমাদের যারা আলোচক বিজ্ঞ মানুষ ওনাদেরকে আমি বলতে চাই, দেখেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়টাই বানাইছিল বেগম খালেদা জিয়া। শুধু এটা না, প্রবাসী কল্যাণ না, মুক্তিযোদ্ধা যে মন্ত্রণালয় দেখেন এটাও বেগম খালেদা জিয়া বানাইছিল। নারী ও শিশু মন্ত্রণালয় এটাও কিন্তু বেগম, মহিলা মন্ত্রণালয় এটাও কিন্তু বেগম খালেদা জিয়া বানাইছিল। এবং প্রবাসে যে আজকে আপনারা আছেন, ভোট কাকে দিচ্ছেন না দিচ্ছেন এটা আপনার ইচ্ছা, দিতে পারেন, আপনার চুজ। আমি এটা নিয়ে বিতর্ক আমি করতে বলতে চাই নাই, আমি না, না আমি বিতর্ক করতে চাই না। ভোট আপনার ইচ্ছা, আপনি ভোটের অধিকার আছে, আপনি দিবেন। একটা স্মরণ করাই দিতে চাই, এই বাংলাদেশে প্রথম এই বিদেশ যাত্রা শুরু করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সৌদিতে লোক প্রেরণ করে। এবং তারাই এই প্রবাসীদের জন্য মন্ত্রণালয় তৈরি করেছে, এবং প্রবাসীদের স্বার্থ যখনই সুযোগ পেয়েছে তখনই বিএনপি সেটা সংরক্ষণ করতে চেষ্টা করছে। আপনারা হোপফুল থাকেন, হোপলেস হবেন না। ভোট আপনারা যাকেই দেন, কিন্তু আমরা বিরাগের ঊর্ধ্বে উঠে আপনাদের কল্যাণে কাজ করি। 116 আসনে বিরোধী দলে ছিল বেগম খালেদা জিয়া। বাংলাদেশের ইতিহাসে এটা সবচেয়ে বড় বিরোধী আসন, 116 আসন। এবং বিশ্বের বিভিন্ন দেশও এত মেজরিটি নিয়ে বিরোধী দল আছে বলে আমার জানা নেই। ভারতের 550 আসনের দেখেন কংগ্রেসের অবস্থান কি। এখন আমি এটা বলছি পার্সেন্টেজ হিসেবে এটা অনেক উপরে। এই 116 আসনের যিনি নাকি বিরোধী দলে থাকলেন, তিনি কি করলেন, তার ইতিহাসটা কি? বেরেন্ডাও একটা বৃক্ষ, যে দেশে বৃক্ষ থাকে না। যদি শাসনই না থাকে, সুশাসনই না থাকে, 70 জনের বা 30 জনের বা 10 জনের বিরোধী দল কেন? বিরোধী দল না থাকলেও যদি শাসক সুশাসক হয়, তাহলে তো কিছুরই প্রয়োজন নেই। 116 আসন নিয়েও বেগম জিয়া শেখ হাসিনার লোক কিছুই করতে পারেনি। কিন্তু তার চেয়ে কম আসন থেকেও সরকারের সাথে বার্গেনিং করে দেশের জন্য, রাষ্ট্রের জন্য বিরোধী দল বলে কাজ করেছে, এমন ইতিহাস এই দেশে আছে। শেষ করবেন ম্যাম। শেষ করবো কেমনি? আওয়ামী লীগ হলো একটা নিকৃষ্টতম রাজনৈতিক দল, ইতিহাসের সবচেয়ে ডাস্ট ওয়েস্ট যত রকমের বিশেষণ আছে এই বিষয়ে সব লাগানোর পরও আওয়ামী লীগরে আপনি ভালো কোনো কিছু বলার সুযোগ থাকবে না। এই জন্য আমার নেত্রী বেগম জিয়া বলছিল, গোপালগঞ্জের নামটাই আমি ভুলিয়ে দেব। বেগম খালেদা জিয়ার ছেলের নাম তারেক রহমান। যদি জেনেটিক কোনো পাওয়ার তার মায়ের তার সাথে থাকে, তাহলে অবশ্যই ওই নামটা উনি ভুলিয়ে দিবেন। এটা নিয়ে তর্ক করার কোনো যুক্তি নেই। খালি শুধু সাকি পাস করছে তা না, নূর পাস করেছে, আক্তার করেছে, আসনাদ করেছে, এই প্রজন্মের ছেলেরা অনেকই পাস করেছে। মুক্তিযুদ্ধ নিয়ে যে কথাটা, মুক্তিযুদ্ধরা জামাতে যাচ্ছে কেন? আজকে এখানে সেনাবাহিনীর দুইজন কর্মকর্তা আছে, আমি তাদেরকে বলি, দেশ স্বাধীন হওয়ার পরে এই পর্যন্ত যতগুলি হত্যাকাণ্ড হয়েছে সেনা নিবাস এবং তার বাইরে আদালত, যতগুলি অফিসার মারা গেছেন সব মুক্তিযুদ্ধের অফিসার, বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রদীপ। শেখ মুজিবের নামে যে বিচার হয়ে প্রহসন হয়েছে, সেখানে যাদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছে, ফারুক, বজলুল হুদা, মাজেদ, এরা সবাই কিন্তু মুক্তিযুদ্ধ অফিসার। আজ পর্যন্ত যদি আপনারা এই 54 বছরে পাকিস্তান ফেরত একজন জেনারেল, পাকিস্তান ফেরত একজন সৈনিক হত্যা হয়েছে, মারা গেছে, ওতে বা বিচারে দেখাতে পারবেন না। সেই মুক্তিযোদ্ধারা যদি ভ্রান্ত পথে চলে, নিজের যদি বষ্টতা হয়, তাহলে তারা যে কোনো দলে যেতে পারে, তাদের দলে যাওয়ার অধিকার আছে, যেতে পারে, আমার তাতে কোনো আপত্তি। তবে মুক্তিযুদ্ধকে নিয়ে যে সমস্ত কথা বলা হয় সেটা নিয়ে কিন্তু আমাদের আপত্তি আছে। আপত্তি আছে এই জন্যই, পাকিস্তান হয়েছিল বলেই, শুনেন, এই জামাতে ইসলাম আজকে খুব বড় বড় কথা বলেন। জামাতে ইসলামী হিন্দ 1943 সালে ভারতে জন্ম, শেষ করবেন, আমরা আরেকদিন কথা বলবো বিস্তারিত। না আরেকদিন বলবেন, এটা শুনে নেন। ভারতে জন্ম হয়েছে, তারা কিন্তু অখণ্ড ভারতের পক্ষে ছিল। অখণ্ড ভারতের, পাকিস্তানের স্বাধীনতা জিন্না লিয়াকত আলীরা চাইলেও কিন্তু এই জামাতে ইসলামী পাকিস্তানের স্বাধীনতা চায়নি। তারা কিন্তু অখণ্ড ভারত চেয়েছে। আবার যখন পাকিস্তান বাক হয়ে আবার একটা নতুন দেশ হলো, আমাদের পতাকা হলো, আমাদের একটা রাষ্ট্র হলো, তখনও কিন্তু এই জামাতে ইসলাম পাকিস্তানের পক্ষে ছিল, এই রাষ্ট্রের পক্ষে ছিল। তারা কখনোই কোন সৃষ্টির সাথে সম্পৃক্ত হতে পারেনি। সেহেতু তাদের কাছ থেকে ভালো কিছু আশা করা, জাতির কল্যাণের কাজ করা আশা করা খুবই দুর্বহ ব্যাপার। আমি আপনাদেরকে আবারও স্মরণ করিয়ে দিতে চাই, আজকে তারা যেভাবে তাদের বিভিন্ন মিডিয়া এবং আপনাদের এই সমস্ত অনলাইন মিডিয়া, প্রিন্ট মিডিয়া দিয়ে যেভাবে হ্যস্তন্যস্ত মানুষকে করে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা এক সময় বাঙালিরা সিনেমা প্রিয় লোক ছিলাম, যাত্রা দেখতাম, ভান্ডারি গান শুনতাম। এক সময় সিনেমা থেকে মুখ করে নিল আমাদের প্রজন্ম। কেন?
অশ্লীলতার কারণে ছেলে মেয়ে বউ নিয়ে সিনেমা হলে যাওয়া যায় না। এখন দেখেন ঢাকা শহরের সিনেমা হলগুলি ভেঙে বড় বড় মার্কেট হচ্ছে, শপিং কমপ্লেক্স হচ্ছে। আমাদের যারা নাকি টেলিভিশন চালান, আমাদের যারা নাকি মিডিয়া চালান, যারা নাকি ফেসবুক চালান, কন্টেন্ট করেন, তাদের মুখের ভাষা, যে ভাষায় একে অপরকে তারা নিজেরা জ্যাকেব মিল্টন যেভাবে ইলিয়াসকে বলে, আবার শাহেদ আলম যেমন পিনাকি বলে, কি ভাষায় কথা বলে, এরা বলে সুশিক্ষিত, সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে সার্টিফিকেট পেয়েছে। আমার লজ্জা হয়, আমার ঘৃণা হয়। জি, অনেক আমার ধন্যবাদ। পরবর্তী আমরা প্রজন্ম এগুলি শিখবে, এগুলি থেকে নিজেদেরকে বিরত করেন। আপনারা জাতির জন্য কল্যাণ করেন, জাতির পরবর্তী ভবিষ্যৎকে সামনে রেখে আপনারা কথা বলেন। আরেকটা ছোট্ট প্রশ্ন আছে এখানে, একজন দর্শক, তিনি দর্শক নয়, আমাদের অতিথি, এবং জানেন তিনি সবচেয়ে নির্যাতিত একজন ব্যক্তি, সাংবাদিক কাজল ভাই। উনি একটা মন্তব্য করছে, আপনারা এখানে দেখেন, বলছে যে যারা সরকারি দল হচ্ছে বা যারা বিরোধী দল হচ্ছে তাদের দুই প্রধানই পরাজয় বরণ করছে। অত্যন্ত সূক্ষ্ম একটা প্রশ্ন আমাদের সামনে তুলে দিচ্ছে, এটাকেও অ্যানালিসিস জাতির করতে হবে। আর যে কারচুপি ইঞ্জিনিয়ারিং এর কথা বলছেন সেটাও শুনেন। আমি একটা ফিগার আপনাদের দিই। খুলনাতে আপনার বিভাগটা, সেখানে হলো আসন হলো 36। আমাদের না না, এই ছোট এইটা দিয়ে শেষ। 36টা আসন, 36টা আসন খুলনা বিভাগের। 36টা আসনের 26টা পাইছে হলো জামাত, 10টা পাইছে হলো বিএনপি। রংপুর বিভাগে আপনার 32টা হলো আসন, 14টা পাইছে বিএনপি, মেজরিটি হলো জামাত ইসলাম, তারা 18টা পাইছে। এখন যদি ইঞ্জিনিয়ারিং এর কথা বলেন, অন্য পক্ষ তো বলতে পারে যে আমাদের এখানে আমাদের প্রার্থীরা কারচুপির মাধ্যমে হেরে গেছে। এগুলি কোনো শব্দ নয়, এখান থেকে বেরিয়ে আসতে হবে। এবারে যে নির্বাচন হয়েছে ইতিহাসে, এবং আগামীতে কখন হবে জানি না আমি, যদি এই ধারা অব্যাহত থাকে, এর চেয়ে ভালো নির্বাচন আমেরিকা বলেন, পশ্চিমারা বলেন, ভারত বলেন, আমরা ভারতকে বলি গণতান্ত্রিক রাষ্ট্র, ব্রিটেনকে বলি গণতান্ত্রিক রাষ্ট্র, তারা গণতন্ত্র চর্চা করে। আজকে ইউনূস সাহেব যে গণতন্ত্র লেসেন আমাদেরকে দিয়ে গেল, এটা যদি অব্যাহত থাকে, এদেশের নিপীড়িত, নির্যাতিত, শোষিত মানুষগুলি এর শোষণ করার মতো আর কারো জন্ম হবে না। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমি লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস আজিজ। আমরা দেখেছি যে জামাতের অনেক ভোট বেড়েছে, মানে ইয়ে আসার আগে, নির্বাচন হওয়ার আগে সবাই বলছিল, দেশে বিদেশে অনেক জায়গায় থেকে আলোচনা হচ্ছিল, বিভিন্ন মিডিয়া থেকে বলছিল দেশে বিদেশে যে জামাত ক্ষমতায় চলে আসবে, এরকম অবস্থা তৈরি হয়েছিল। তো সেটা কি শুধুমাত্র অনলাইনের মধ্যেই ছিল নাকি বাস্তবে মাঠেও ছিল? আপনার কাছে একটু শুনতে চাই। আর এখন ওনারা যে অবস্থানে গেছেন সেই অবস্থানটাকেও আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আচ্ছা, জি ধন্যবাদ। ওই আমি আপনি কি বলি আর না বলি তাতে জনগণের কিন্তু কিচ্ছু আসে যায় না, আর নেক্সট জেনারেশনের তো আরো কিচ্ছু আসে যায় না। তো এটা জাস্ট এইটুকুই বললাম, করলে করতে পারেন, নো প্রবলেম, লাভ নাই। আচ্ছা, মাঠের যে চিত্র, সার্ভে করা বাদ দেন, মাঠের যে চিত্র সেটাতে মানুষের পারসেপশন ভুল হয় না, সেটাতে মানুষের পারসেপশন ঠিকই আছে। আচ্ছা, কারচুপি কম বেশি হয়েছে কি না হয়েছে এটা সামনে বেরিয়ে আসবে, এখানে তর্ক বিতর্কের কিছু নাই। আচ্ছা, আশা করি আপনার উত্তর আমি দিয়ে দিয়েছি। আচ্ছা, আমি এখন এই বিজয়ী দল, যে দলের জন্য আমি প্রতি 16টা বছর মাঠে ছিলাম, আমি তো চাই না এই দলটা আবার খারাপ পরিস্থিতিতে পড়ুক, অনেক কষ্টে উঠে এসেছে। তো কিছু সাবধান বাণী আমি উচ্চারণ করতে চাই, সাবধান বাণী উচ্চারণ করতে চাই ভালোবাসি বলে। আচ্ছা, আপনারা দয়া করে জুলাইয়ের যে ছবিগুলা, এটা একটু চোখের সামনে যেন সবসময় আপনাদের সামনে ভাসে, এটা যেন প্রতিনিয়ত ভাসে। আমার ওই ভাই রণ ভাই মাঠে ছিলেন, ওই চিত্রগুলো শুধু একবার মনে রাখবেন প্রতিটা কাজের সময় আগে, এটাই অনুরোধ। এখন মনে রাখবে কি ওনারা নিজেরাই হ্যাঁ, আমরা নিজেরাই তো মাঠে ছিলাম, আমরাই তো জীবন্ত প্রমাণ। না আমি এই তর্কের ভিতরে যাচ্ছি না ভাই, নিলে নিবেন, না নিলে আপনি খাবেন, আমার কিছু আসে যায় না। আমি ভালোর জন্য কথাগুলো বলে দিচ্ছি। সবসময় তো এই দুই ভাইকে একসাথে পাইছি আজকে, এটা তো পাবো না, এই দলটার ভালোর জন্য। এখন আপনি এটাকে নেগেটিভলি নিতে পারেন, পজিটিভলি নিতে পারেন, সেটা আপনার। ফ্যাসিস্ট ইজ অলওয়েজ ফ্যাসিস্ট, গোবরের মাঝখানেও যা কিনারেও তা একই। আপনি ফ্যাসিস্টের দলে ছিলেন কেন? আপনার নীতি নৈতিকতা কই ছিল? সো আপনার ফ্যাসিস্টকে আমরা ওয়েলকাম জানাবো না। এখানে কিন্তু বিএনপির অনেক দায়িত্ব আছে, একটু সাবধান থাকতে হবে। ফ্যাসিস্টকে ওয়েলকাম জানালে কিন্তু নিজের পায়ে নিজে কোড়াল মারা হবে, এটা খেয়াল রাখতে হবে। পঞ্চগড়ের অফিসটা খুলে দেওয়া, যেখানে কার্যক্রম নিষিদ্ধ করা আছে এখন, ওটা তো উঠায়নি, সেখানে পঞ্চগড়ের অফিসটা খুলে দিলেন, একজন লোকাল নেতাও খুলে দিলেন। এটা আশা করি কেন্দ্রীয় নেতারা নজরে নেবেন, এবং এটা সংশোধন না করলে কিন্তু সামনে আরো ভাইরাস ছড়াবে, ওয়ার্নিং। আচ্ছা, দেশকে কিভাবে আগামীতে কেমনে শক্তিশালী করবেন আরো, হ্যাঁ, এই ব্যাপারে চিন্তা ভাবনা করতে হবে। আধিপত্যবাদ মুক্ত কিভাবে রাখা যায়, এটা কিন্তু একটা বিরাট চ্যালেঞ্জ একটা সরকারের জন্য। রাজনৈতিক দল বাইরে থেকে কথা বলা অনেক সহজ, আর যখন সরকারে বসবেন তখন কিন্তু অনেক কঠিন।
এবং অনেক চ্যালেঞ্জের। তো জিনিসটা খেয়াল রাখতে হবে, কারণ এই দেশের মানুষ আধিপত্যবাদ একবার ভেঙে দিয়েছে আর চায় না। এটা যদি কোনোভাবেই আবার রিকানেক্ট করার এই এক যুগের মধ্যে হয়, তো সেটা রেজাল্টটা কি হবে আমি জানি না। ইটস ওয়ার্নিং। তো অনেক চ্যালেঞ্জ আছে আগামী সরকারের সামনে, কিন্তু অনেক চ্যালেঞ্জ। আমরা যতটা না খুশি যে আমি জিতেছি, আমার দল জিতেছে, তার চেয়ে কিন্তু কঠিন সময় আপনাদের সামনে আসবে। ব্যাখ্যার দরকার নেই, এটুকুই বলে দিলাম। স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে 100% অটল থাকতে হবে। যত বদনাম অতীতে যা কিছুই হয়েছে তর্ক বিতর্কের দরকার নেই। আপনারা জানেন, আমি জানি, জনগণও জানে, সামনের দিনগুলো যেন আমরা একটা ক্লিন পাই, পরিষ্কার দিন পাই, এটাই মানুষের চাহিদা। মিডিয়া হত্যার বিচার, শাপলা হত্যা, গুম খুনের বিচার, জুলাই হত্যার বিচার, জি আমার ইন্টারনেট চলে গেছে। অনেক ধন্যবাদ। আমি ডক্টর কাজী মনিরুজ্জামান। ফেরদৌস ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার ইন্টারনেটে সমস্যাও করতেছে, কেটে কেটে যাচ্ছে। আমি একটু কাজী মনিরুজ্জামান ভাইয়ের কাছে শুনে আসি। যে ডক্টর কাজী মোহাম্মদ মনিরুজ্জামান ভাই, আপনাদেরকে সামনে অনেক সবাই অনেক প্রস্তুত করার চেষ্টা করছে, বিশেষ করে 5 আগস্টের কথা মনে রেখে সামনে সরকার পরিচালনা করতে হবে বিএনপিকে, যাতে আবার ওরকম কোনো কিছু না হয়। তো সেক্ষেত্রে আপনি কি বলবেন? জি, আমি যারা পরামর্শ দিচ্ছেন, আইডিয়া শেয়ার করতেছেন, তাদেরকে সাধুবাদ জানাই, স্যালুট জানাই আমাদের বিএনপির পক্ষ থেকে। এবং আমাদের এই জিনিসগুলো করলে আমাদের জন্য ভালো হবে। এখানে নিঃসন্দেহে যা বলেছেন, পরামর্শ দিয়েছেন, এটা ভালো এবং এটাই করা উচিত। এখন আপনার ভাই একটা প্রশ্ন করেছে, সেই ভাই প্রশ্নটার উত্তর দিতে চাই। উনি বলেছে যে বিএনপি যে দুর্নীতি করেছে, বিএনপি কি তার বিচার করবে কিনা। আর একটা প্রশ্ন করেছে, বলেছে, পরামর্শ দিয়েছেন, প্রবাসী মন্ত্রণালয় এমন একজন মন্ত্রী বানান যে আমাদের প্রবাসীদের জন্য কল্যাণ করবে। ওনার এই কথাটা তো আসলে কালকেই শপথ হবে। আমি রাত্রি মেসেজ কয়েকজনকে দিব যারা দায়িত্বশীল আছে, আমি চেষ্টা করব, কিন্তু হয়তো পাবে কিনা আমি জানি না। তবে যদি আপনার গোড়া ঠিক থাকে, আগাও ঠিক থাকবে ইনশাল্লাহ, এবার অসুবিধা হওয়ার কথা না। এবং আমি এটা ছোটবেলা থেকে শুনে আসছি যে যার প্রভাবে যে চলে, সে যদি প্রভাব বিস্তার করতে না দেয়, কারো ক্ষমতা নাই প্রভাব বিস্তার করতে, সে একাই এনাফ পারবে, কিন্তু অন্যদের সহযোগিতা করতে হবে। মনির ভাই, আর 2 নম্বর হচ্ছে যে মনির ভাই, জি হাসিনা আপা, আমার একটু তাড়া আছে, আমার যদি আপনারা ছাড়তেন, আমি একটু ক্ষমা প্রার্থী, প্লিজ আমাকে একটু বিদায় দিলে আমি খুশি হই। হ্যাঁ ঠিক আছে, ওকে। জি, আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। Thank you. আসসালামু আলাইকুম। আপনার এমপি কে অভিনন্দন জানাবেন। থ্যাংক ইউ। জি বলো। বাদ না দিয়ে চলে যাচ্ছেন। হ্যাঁ আচ্ছা, উনি বক্তব্য ওনার করা শেষ। আমি বলি যে ভাই, দুর্নীতি কিন্তু করে সরকারি লোক বা বিভিন্ন টেন্ডার সরকার অবস্থা করে, দুর্নীতি কিন্তু এমপি মন্ত্রীরা করে। সেই জায়গায় আমাদের কেউ ছিল না। আপনি মনে হয় চাঁদার কথা বলেছেন, চাঁদাবাজি তো 9000 বহিষ্কার করেছে। আমি বিশেষ করে, আপনি কি চান না চান বা করবে কিনা সেটা জানি না, আমি আজকেও ওই সেই ইন্টারকন্টিনেন্টালে যারা যারা আমার সাক্ষাৎকার নিয়েছে সেখানে বলেছি, জোরে সোরে বলেছি যে আমি সন্ত্রাস, দখল, চাঁদাবাজ, দুর্নীতি, ঘুষখোর, মব সৃষ্টিকারীদের বিচার চাই, কঠিন বিচার চাই। এটা তারেক রহমানের প্রথম করতে হবে। কিন্তু ভাই, আমার হিসাবে সবচেয়ে যারা দুর্নীতিগ্রস্ত, সবচেয়ে যারা মব সৃষ্টি করে চাঁদাবাজি করেছে বড় বড় অঙ্কের, আমার মনে হয় বিচার করতে গেলে তাদেরই বিচার করতে হবে। যারা টেম্পোস্টানের বিচার কিন্তু আমার মনে হয় হবে না। ফুটপাতে দোকান বসাই 10 টাকা করে নেওয়া, কতটুকু বিচারে আসবে, কেউ আসবে কিনা আমি জানি না। তাদেরও বিচার করতে হবে, সকলেরই বিচার করতে হবে। তবে আমি ওই বিচারটা চাই যারা যারা অল্প দিনে তার 344 কোটি টাকার মালিক হয়, এদের বিচারটা আমি চাই। মব সৃষ্টি করে টাকা নেওয়া, এটা করা, ওইটা করা, এদের বিচার আমি চাই। এটা আমি চাই। আপনার সাথে একমত। এবং আপনি বলেছেন, আমি বিচারের জন্য বারবার ওনাকে মেসেজ দিব, জানাবো। আমি চেষ্টা করব বিচারটা হওয়ার জন্য। এরপরে আপনার এই ভাইরা বলেছে, ভাই পিছনের দিকগুলো আনেন কেন, বা এই তর্ক করেন কেন, বদনাম বলেন কেন। বদনাম না, এটা হচ্ছে যখন এইখানের একটা বিষয় থাকে, বিষয়টা যখন বলে যে ভোটে এটা হচ্ছে, ওইটা হচ্ছে, তখন তুলে ধরতে গেলে এইটা হয়। আপনার হচ্ছে যে এরা যে সেনাবাহিনী এবং নির্বাচন কমিশনকে পরিকল্পিতভাবে কিছু লোক দিয়ে, তাদের দিয়ে বিতর্কিত করছে, ছোট করেছে, হ্যাঁ প্রতিপন্ন করেছে, ওই ব্যারিস্টার ফুয়াতের মতো লোক যা তা বলেছে, এগুলো কি আসলে একটা দেশে সেনাবাহিনীকে নিয়ে বলতে পারে, নির্বাচন কমিশনকে নিয়ে বলতে পারে? এই জন্য তর্কের খাতিরে বলছি যে এরা আসলে তো বলেই যাচ্ছে, এটা তাদের অভ্যাস হয়ে গেছে। এবং আপনার সৈয়দ রণ ভাই বলেছে যে বিএনপি, আরো আরেকজনও বলেছে যে জুলাই, রণ ভাই বলছে এখন একটা জুলাই একটা গোষ্ঠী বা অংশ, আর একটা অন্য একটা অংশ। আমি রণ ভাইকে বলতে চাই, জামাতের আমির মহোদয় আমার পাশে দাঁড়িয়ে, মানে একটু 4 হাত দূরে, আমি একটা প্রোগ্রামে বলেছে যে তারেক রহমান হচ্ছে বাংলাদেশের নাম্বার 1 এই জুলাই যোদ্ধার মহানায়ক।
কেমনে বলেছে? এই জুলাই আন্দোলনে ইন্টারনাল ভাবে বিএনপি সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রোগ্রামেও ছিল। আমি আমার ছেলে নিয়ে প্রতিদিন ছিলাম, বউ বাচ্চা নিয়েছিলাম, 65 লক্ষ লোকের নামে মামলা, একদিনের জন্য বাদ দিনে চোখের অপারেশন করেও নামছি। আপনার হচ্ছে যে আপনার সেই ক্ষেত্রে আমাদের একটা কৌশল ছিল। তারেক রহমান বলছে যে আমাদের কথা বললে আইন শৃঙ্খলা বাহিনী আমাদের পিটাইবে, গ্রেপ্তার করবে, এটা করবে, ওইটা করবে। আমরা বলবো যে আমরা এটাই নাই, বাট আমাদের সমর্থন আছে। কিন্তু জামাতের আমির জানে, যারা আন্দোলন করেছে তারা জানে, এবং আপনি জানেন যে 50% বেশি আমাদের শহীদ হয়েছে। অতএব আমরা কিন্তু এই জুলাই আন্দোলনের ফল সরাসরি সব মিলিয়ে যা হয়েছে তার চাইতে আমাদের অনেক বেশি হয়েছে। আমরা ভুক্তভোগী, আমরা বাসায় থাকতে পারিনি। যখন ধরছে রিমান্ডের পর রিমান্ড, আমি 3বার ডিজিএফআই নিয়েছে, যেটাকে আপনারা আয়নাঘর বলেন। আমার পায়ে গুলিবিদ্ধ পা ভেঙেছি। আর কি করবো, ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে দিয়েছি। এখন আমরা এটাকে গুরুত্ব দেব, তারেক রহমানও দিবে, আমিও সবসময় দিতে চাই। এর কোনো বিকল্প ভাবে আমি যাইতে চাই না। আর একজন বলছে যে আফসারি ভাই বলছে যে তারেক রহমান কালকে গেল, এটা করলো, ওইটা করলো, তার সিদ্ধান্তের বিরুদ্ধে। আমরা ভাই সিদ্ধান্তের বিরুদ্ধে কেন যাব? আমরা যখন টকশো মানি তো তর্ক। আমি এখন যমুনা দেখতেছিলাম, জামাত আসছে, আর একজন, এটাই তো হবে। একজনে যুক্তি দিলে সেই যুক্তিটা তো খণ্ডন করতে হবে ভাই। তারেক রহমান যাবে, সে অবশ্যই করবে, কিন্তু আমি তো আমার কথাটা বলবো। যখন এখানে প্রশ্ন করবে, একজনে প্রশ্ন করলো বা একজনে বললো, তখন তো আমার বলতে হবে। সেই জন্যই আসলে এটা বলা। কিন্তু আমরাও চাই, আজ এই কেবলমাত্র দেখতেছিলাম পাথরঘাটা নুরুল ইসলাম মনি এমপি হইয়া হয়তো মন্ত্রীও হবে, তিনি বলেছেন যে আমি, সেটা আজকে ছেড়েছে সবাই, যে আমি নির্বাচিত হয়েছি এই থেকে, এখানে কোনো জামাত আর বিএনপি নাই, আমরা সবাই এক, আগেও এক সময় এক ছিলাম। আমি শপথ গ্রহণ করব যে আমি সবকে নিয়ে চলবো, কার উপর রাগ বা বসবো, এই শপথ গ্রহণ করব। অতএব আমার কাছে সবাই সমান, এই কথাটা বলেছে। তাই আমি মনে করি বিএনপি কিন্তু সেটা বলে। হ্যাঁ, এবং আমি ওই ভাইকে আবারও বলি, 18 মাসে যত অপকর্ম হয়েছে, মব সৃষ্টি হয়েছে, ঘুষ দুর্নীতি হয়েছে, বদলি বাণিজ্য হয়েছে, চাকরি বাণিজ্য হয়েছে, চাঁদাবাজি হয়েছে, টেন্ডারবাজি, সবকিছুর দখলবাজি হয়েছে, সবকিছুর বিচার যদি তারেক রহমান সর্বপ্রথম করে, তাহলে জনগণের কাছে গ্রহণযোগ্য হবে এবং কিছু কিছু বিষয় স্পষ্ট হবে, এবং সেইটা হওয়া একেবারে বাঞ্ছনীয় এবং হওয়া উচিত। এইটাই আমি বলতে চাচ্ছি। আর আপনার হচ্ছে যে এটা এই মূলত আমি যেটা বলতে চাচ্ছিলাম, যে তর্কের খাতিরে অনেক সময় তর্ক করা হয়, কিন্তু আমি দেখে আসছি এ পর্যন্ত। এবং এই যে আজকে বলেছেন নির্বাচনে অনেক জায়গায় কারচুপি হয়েছে, আমি এখন দেখলাম জামাতের একজন, জামাত না মানে উনি হচ্ছে প্রিজাইডিং অফিসার, এরকম আমার কাছে বেশ আছে, প্রায় 200-এর মতো আছে। তার মধ্যে কেউ দখল করতেছে, কেউ ভোট দিয়ে কিনতেছে, কেউ ভোট কাটতেছে। এখন বিএনপিও করছে কিনা, আমি তো আসলে যেহেতু বিএনপির লোক, সত্যি সত্যি আমি আওয়ামী লীগটাই সেভ করছি। আপনার এখন অন্যরা যদি বলে, আজকে দেখলাম আমরা, এই যে আমি যেটা বলছিলাম যে কলা গাছ কাইটে ফেলাইছে, একটু দেখাই। আচ্ছা, এখন এরপর থেকে দেখেন একটা লোক ভোট 6টায় ভোট কাটতেছে, সব দাঁড়িপাল্লা কাটতে ভরে রাখছে বাক্স। উনি কিছু বলে নাই, কিন্তু প্রিজাইডিং অফিসার। তাই আমি বলছি যে শাহজাহান চৌধুরী বলছিল প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং মানে প্রাইমারি টিচার, হাই স্কুলের টিচার, তারা আমাদের কথা উঠবে বসবে এবং তারা মার্কা মুখস্থ করতে হবে। তাই আমি এরকম তর্কের খাতিরে বলতে চাই। তারপরেও আমি বলবো, সুন্দর একটা নির্বাচন হয়েছে, কারচুপি সত্যিকার অর্থে বাংলাদেশে জামাত বেশি করেছে, জালভোট দিয়েছে, ভোট কিনছে, যত উপায় সরকারি প্রিজাইডিং অফিসার ক্রয় করে ফেলেছে টাকা পয়সা দিয়ে। বাসায় যাইয়া এই আরমান হয়েছে ভালো কথা, এই টাকা দিছে, একেবারে টোটাল দেখাইছে টিভি গুলায়, মনে করেন যমুনা টিভিতে দেখাইছে। এখন হয়তোবা তারপরও নির্বাচন কমিশন মনে করেছে যে নির্বাচনটা আমি সুষ্ঠু করার জন্য কিছু জিনিস এড়াই যাবো, সেটা এড়াই গেছে। বিএনপির ক্ষেত্রে 2-1 জায়গায় হতে পারে, তবে বেশিরভাগ জামাতের ক্ষেত্রে হয়েছে। অতএব আমি মনে করি যে বাংলাদেশ গড়ার জন্য আসুন সকলে ঐক্যমত থেকে আমাদের চিন্তা ভাবনা, আমাদের দেশকে সকলের উপরে রেখে এই দেশটা গড়ি, এবং তারেক রহমানের যে কথাবার্তা আমরাও সেইটা শুনতে চেষ্টা করব। কিন্তু 2-1 সময় আপনারা নিয়ে আসলে, যখন একটা উস্কানিমূলক কথা একজনে প্রশ্ন করে, সেই উত্তরটা না দিলেও তো আমি মনে করবে যে সে আসলে এগুলো তারা করে বা এগুলো তারা দোষী, এই জন্য বলে নাই। এই জন্যই আসলে, নতুবা আমরা এই তর্কের খাতিরেই তর্ক করা, এমনি অন্যভাবে কাউকে ছোট বা হেয় প্রতিপন্ন বা কোনো সমস্যা সৃষ্টি করার জন্য না। তা আমি মনে করি যে আমি উদাহরণগুলো দিয়েছি এই জন্য যে জামাত মনে করেন সবসময় তারা এইগুলো করে আসছে। সেনাবাহিনীর মতো লোক, নির্বাচন কমিশনের মতো লোক, সেইটা যেখানে সকলের বাংলাদেশের প্রত্যেকটা মানুষের আস্থা, তাদেরকে ফুয়াদ দিয়া, হাসনাত আব্দুল্লাহ দিয়া, ওরে দিয়া যা তা বলাইছে, মানে যা শোনার মতো না। তারপর আমি ধন্যবাদ জানাই যে সেনাবাহিনীদের, যে ওদেরকে তুলে নিয়ে যায় নাই। আমি বিশ্বাস করেন ওখানে থাকলে ওদের তুলে নিয়ে একেবারে সাটাইতাম জমশি, যে এ কি তুমি সেনাবাহিনীকে কলঙ্কিত করো, তুমি এই সমস্ত বাজে কথা বলো। তারপরও
আল্লাহ মাফ করুক যে ভালো কিছু হয়েছে, এটা আমরা যাতে রক্ষা করতে পারি এবং সকলে মিলে জুলাই আন্দোলনকে আমরা ধারণ করতে পারি। এবং স্বাধীনতা সার্বভৌমত্ব, এক ভাই বলছে যে পিছনে, আমি অন্য পিছনে কিছু জানতে চাই না। আমি বলেছি, হাদি বলেছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে, রক্ষা করতে হবে, রক্ষা করতে হবে। এইটা আমিও চাই এবং 24কেও ধারণ করতে চাই। অতএব ওইটা বাদ দেওয়া যাবে না। তাইলে বাবা, আপনি তাহলে আপনার বাবাকে রাইখা আপনি আরেকজন নতুন বাবা পাইলে ডাকবেন, এইটা হয় না। কিছু কিছু ব্যাপারে আপোষ করা যায় না বা সেটাকে বাদও দেওয়া যায় না। যেমন 21শে ফেব্রুয়ারি আমরা পালন করি, 14ই ডিসেম্বর গণহত্যা, বুদ্ধিজীবী হত্যা, 16ই ডিসেম্বর, এগুলোকে বাদ দিয়ে না। বাদ দিলে আসলে তাইলে সবকিছুকে অস্বীকার করা হবে। 24কে তাহলে 90-এ আমার ধারণা মিনিমাম আমাদের 10,000 লোক শহীদ হয়েছিল। আমি একদিনে 150 পেয়েছি। যেদিন লাস্ট একেবারে ফায়ার করলো, আমি ছিলাম হইলে ওই বাইতুল মোকাররমের উত্তর গেটে। খালদা জিয়া গেল, 3-4 সারি গেল, এরপরে গুলি দিল। আমার উপরে 7টা লাশ। আমি তাকাই এই যে লোকজন নাই, আমি উঠতে পারতেছি না, লাশ আর লাশ। আমি বিডিআর এর মধ্যে গিয়ে আমার 4-5 জন লোক এলাকার চাকরি করতে, এক একজন, আমি সূর্য সেনের না থাকি এক একদিন এক একজনের নামে যাই থাকতাম, এমন কিন্তু নিরাপদ ছিল। তাই আমি মনে করি যে সে সময় হয়েছে, কিন্তু এইটা এবারেটা অনেক কিছু নিয়ে বিতর্কিত আছে। কেমন আপনি 71 বলেন, 52 বলেন, 90 বলেন, বিনিময় কিছু চায় না, কিন্তু এখানে কিন্তু বিনিময় হয়েছে। এমনকি সরকার গঠন করার সময় বলছিল যারা এই সরকারে থাকবে তারা দল করবে না, তারা নির্বাচন করবে না। আমি নিজে ওই সময় শুনলাম, আমি আবার স্ট্যাটাস দিলাম পরের দিন। জোনায়েদ সাকি থাকার কথা ছিল, মাহমুদুর রহমান মান্না থাকার কথা ছিল, অনেকেই থাকার কথা ছিল। পরে ওনারা বললো না, তাহলে নির্বাচন যদি 1-1.5 বছরে হয় তাহলে থাকবো। সেখান থেকে কিন্তু তারা কথা রাখে নাই। অতএব এটা নিয়ে বিতর্কিত। এবং যদি সত্যিকার অর্থে কেউ হাদির কথা বলে, হাদি কিন্তু বলেছে জুলাই আন্দোলনকে এই আপনার এনসিবি শেষ করে দিয়েছে এবং জামাতের কথা বলেছে। তাই আমি মনে করি যে একতরফা কথা না বলে সত্যি সত্যি সকল বিষয়গুলো তুলে আনতে হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। হাসিনা আপা, হ্যাঁ। আমি একটু কথা বলতে চাই, 1 মিনিট লাগবে না। প্রথম কথা হলো যে আজকের টকশোটা একটু একপেশে হয়ে গেছে, যেহেতু এখানে জামাতের কেউ নাই। পরবর্তীতে খেয়াল রাখবেন যে জামাতের যেহেতু 2টি দল, একটা বিরোধী দলীয় আনা দরকার। ওদেরকে অনেক বলা হয়েছে, এখন ওরা না আসলে তো যাই হোক না, অন্য ছোট লেভেলেরও আনতে পারতেন, বাট একদম একপেশে 2 জন বললেন, কারণ জামাতের পক্ষে তো কেউ বলার নাই। তো আমি শুধু এই কথাই বলতে চাই যে ওনারা যে কাগজপত্র দেখালেন, আমরা আপনারা তো আগে আমি শেষ করে দিচ্ছি যে এই যে ওনারা কাগজপত্র দেখালেন, আমরা কিন্তু সোশ্যাল মিডিয়ায় ধানের শীষে যে আগে ভোট দেওয়া বই আছে, এটাও দেখেছি কিন্তু আমরা। আরেকটা হলো যে 4টে হবে। হ্যাঁ, তো আরেকটা হলো যে ওই জামাতকে সবসময় রাজনৈতিক ভুলের জন্য, জামাতে কিন্তু বিচার হয়েছে, রেপ করা, অত্যাচার করা, পাকিস্তান আমলে যেটা করেছিল বিচার হয়েছে। তারা রাজনৈতিক ভুল সিদ্ধান্ত নিয়েছিল বলে মনে করছে। বলা হলো ব্রিটিশ ভাগ চায় নাই, পাকিস্তান ভাগ চায় নাই, বাংলাদেশ চায় নাই, তারা সৃষ্টি চায় নাই। তো ওনারা থাকলে তো বলতো যে আমরা ব্রিটিশ ভাঙতে বলতে নাই, পাকিস্তান বলতে চাইনি, আমরা সৃষ্টিতেই রাখতে চেয়েছি। তো এক একজনের দৃষ্টিকোণ এখন এক এক রকম। এখন শেখ হাসিনা সহ আওয়ামী লীগকে যদি বিএনপি প্রতিষ্ঠিত করতে চায় বা করে, তাহলে ইতিহাসে আবার এটা ভুল প্রমাণ হবে এক সময় হয়তো, অথবা সঠিক প্রমাণ হবে। এবং আওয়ামী লীগ যে ভুল রাজনীতি করেছে তার প্রায়শ্চিত্ত এখন করছে। সো 2 পক্ষকেই রেখে টকশো করা উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। সাইদ রানো, আপনার শেষ বক্তব্য আজকের অনুষ্ঠানের জন্য প্লিজ। আপনার মাইক্রোফোনটা আপনার থেকে অফ করা। জি, ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। জোনায়েদ সাকিব মহোদয় শুধু পার্লামেন্টারি হন নাই, মানে সংসদ সদস্য হন নাই, বিএনপি অ্যালায়েন্সে ববি হাজ্জাজ নির্বাচিত হয়েছেন, ব্যারিস্টার আমদালিব রহমান পাত্র নির্বাচিত হয়েছেন, নুরুল হক নূর নির্বাচিত হয়েছেন, আর জুনায়েদ হাবিব আল আসাদকে নির্বাচিত করতে গিয়ে ওইখানে রুমিন ফারহানা, ব্যারিস্টার রুমিন ফারহানা সাংসদ হয়েছেন। তারপরে 6 জন আমরা তো দেখেছি, সবাই জানি এনসিপি থেকে নির্বাচিত হয়েছেন, ইয়াংরাও এসেছেন। এই একটি তথ্যগত যে সমস্যা ছিল। দ্বিতীয় তথ্যটি হলো, আমি যে কথাটি বলবার চেষ্টা করেছি যে 2 ভাগে বিভক্ত ছিল জুলাই গণঅভ্যুত্থানের এই পিটি, আপনার যুদ্ধটি কিংবা মজার। একটি হলো আওয়ামী লীগ ফ্যাসিস্ট, এন্টি ফ্যাসিস্টের মধ্যে জামাত, বিএনপি এরা ছিল। বিএনপির ছাত্র দলের 400 অধিক ছাত্র নেতারা নিহত হয়েছে, সেটা আমরা জানি। দ্বিতীয় শহীদ হয়েছেন ওয়াসিম আকরাম, সেটাও আমরা জানি। যাই হোক, এটা কথা না, কথাটা হলো যে জুলাই গণঅভ্যুত্থান হলো 71-এর মুক্তিযুদ্ধের পর বড় ধরনের একটা ম্যাসাকার। রাষ্ট্র কর্তৃক সবচেয়ে বেশি শহীদ হয়েছে 24-এর জুলাই গণঅভ্যুত্থানে, 90-এর গণঅভ্যুত্থানে এত শহীদ হয়নি। তো যাই হোক, এবং জুলাই গণঅভ্যুত্থানের এই সময়ে শেখ হাসিনা বাংলাদেশটাকে একটা নরক বানিয়ে ফেলেছিল। আমি তার ভিক্টিমাইজ, আমার বিরুদ্ধে অনেক মামলা টামলা আছে ইত্যাদি ইত্যাদি, সেগুলো ভিন্ন কথা, আমি সেগুলো বলবার জন্য এখানে হাজির হইনি। আমি কিছু তথ্য উপাত্ত দিয়ে সহযোগিতা করতে চাই। সেই সহযোগিতার জায়গাটা হলো যে আসলে যারা দোষী, যেমন শেখ হাসিনার ফাঁসি অলরেডি হয়ে গেছে। শেখ হাসিনাকে পুনর্বাসন করলে বিএনপির ক্ষতি হবে,
এই জায়গাগুলো আসলে আমরা কেন বিতর্কে যাব বা যাওয়ারও তো সুযোগ নেই। কারণ হলো ইন্ডিয়া কোনো অবস্থাতেই চায় নাই বাংলাদেশে একটি নির্বাচন হোক। ইন্ডিয়া শেখ হাসিনাকে পৃষ্ঠপোষকতা দিয়ে বিনা নির্বাচনে টিকিয়ে রেখে মোটা দাগে কিছু লোককে ফাঁসি দিয়েছে জামাতের, সেখানে বিএনপির একজনকে ফাঁসি দিয়েছে, তার মধ্যে সাকা চৌধুরীর কথা আমরা উল্লেখযোগ্যভাবে বলতে পারি, স্থায়ী কমিটির সদস্য। আর বিএনপির এক একজনের বিরুদ্ধে 405 করে মামলা। বিএনপি জামাত এখন যে আমরা নামটি বলছি, আগে আমরা বলতাম যে বিএনপি আওয়ামী লীগ বা আওয়ামী লীগ বিএনপি। তো যাই হোক, আমি খুব সংক্ষেপে শেষ করে দিচ্ছি। এখন বিএনপি আওয়ামী লীগের, আমি যে কথাটি বলবার চেষ্টা করেছি যে আওয়ামী লীগের যারা সমর্থক, পোস্ট পদবি যারা হোল্ড করেছে, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি, তারাও আপনার চাঁদাবাজি করেছে, দুর্নীতি করেছে, ইত্যাদি ইত্যাদি করেছে। তাদের কথা আলাদা। যারা সমর্থক গোষ্ঠী ছিলেন, সেই সমর্থক গোষ্ঠীর ভোট আমি নিশ্চিত করেই বলতে পারি, তাদের কিছু ভোট বিএনপি পেয়েছে, কিছু ভোট আপনার জামাতও পেয়েছে, কিছু ভোট এনসিপিও পেয়েছে। জামাত অ্যালায়েন্স, বিএনপি অ্যালায়েন্স সমর্থক গোষ্ঠীর কিছু ভোট পেয়েছে। এটা থেকে আমি যে কথাটি বলেছি সেটা হলো, আওয়ামী লীগকে যদি আপনার একটা সময় আমাকে জামাত বলা হতো, আমি একটু গল্পই করবো, আমাকে 1 মিনিট সময় দেন। সেটি হলো, আমি ছাত্র দল করতাম এক সময়, যুব দল করতাম এক সময়, বিএনপি করতাম একেবারে অনেক 15 বছর 20 বছর রাজনীতি করছি, সেটি ভিন্ন কথা। আমাকে জামাত বানানো হতো, তার মানে একটা জামাতের তকমা লাগিয়ে দিলেই সেই মানুষটাকে গুলি করে মারাটা একটা ফরজ হয়ে গেছিল এদেশে। তো আসলে করতাম তো আমি বিএনপি, তাই না, এক সময়। সেই নামটা ঘুষাইতে পারি নাই বলে অনেক মামলা টামলা হয়েছে, ইত্যাদি ইত্যাদি, ক্রসফায়ারেও গেছি, সেটাও আলাদা কথা। ক্লিন হার্টের সময় আমি জেলা যুব দলের পলিটিক্স করতাম, একটু ভালো নেতাই ছিলাম, পরিচয় এতদিন দিব না। তো আমাকে ক্লিন হার্টের সময় পালিয়ে থাকতে হয়েছে। আমি বেগম খালেদা জিয়ার ক্লিন হার্টটা দেখেছি। তো ওরকম একটি রাজনীতির কালচার তৈরি করতে হবে বাংলাদেশকে আইন শৃঙ্খলার উন্নতি ঘটাতে হবে। এখন আমি নিজেও খুব ভয়ের মধ্যে থাকি, যেটা মব টপ ইত্যাদি ইত্যাদি হয়ে যেতে পারে। আইন শৃঙ্খলা বাহিনী শক্তিকে ফিরিয়ে আনতে হবে। আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যেও কিছু লোক ফ্যাসিস্ট ছিল, আওয়ামী লীগের দোসর ছিল, তাদের বিচার হোক, সেটাই আমার আপত্তি নেই। কিন্তু বিচার যারা ছিল, নিরপেক্ষ ছিল, কিছু তো নিরপেক্ষ ছিল, তাদেরকে দিয়ে অথবা নতুন নিয়োগ দিয়ে এই আইন শৃঙ্খলা বাহিনীর উন্নতি ঘটাতে হবে। আর সর্বোপরি যে কথাটি, সেটি হলো যে আমরা যদি এই নির্বাচনকে বিতর্কিত করি কিংবা প্রত্যাখ্যান করি, তাহলে আমাদের উপায় কি? ফ্যাসিস্টদের ফিরে আসার রাস্তাটা আমরা উন্মুক্ত করে দিলাম, ভারতের আধিপত্যবাদের কাছে আমরা মাথা মতো করলাম। কাজেই নির্বাচন কতটুকু সুষ্ঠু হয়েছে, কতটুকু অসুষ্ঠু হয়েছে, এই পারসেপশন গুলো আসলে আমরা যারা জুলাই গণঅভ্যুত্থানের শক্তি কিন্তু জামাতও, জুলাই গণঅভ্যুত্থানের শক্তি কিন্তু বিএনপি, এরা দুইটা দলই মজলুম, এবং বিএনপি অ্যালায়েন্স এবং জামাত অ্যালায়েন্স। তো এখন এই বিএনপি অ্যালায়েন্স এবং জামাত অ্যালায়েন্সের মধ্যে এত ফাটল সৃষ্টি কারা করলো? এই ফাটল সৃষ্টিটা করেছে আমাদের বুঝতে হবে, পরিষ্কার ভাষায় বুঝতে হবে যে ফাটলটা সৃষ্টি করেছে ফাটলটা সৃষ্টি করেছে আওয়ামী লীগ। ফাটল সৃষ্টি করে তারা কিন্তু বসে বসে তামাশা দেখছে এবং তাকে বসে হাসছে, মুস্কি হাসছে। তাদের এখানেই সার্থকতা যে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির মধ্যে একটা বিভেদ সৃষ্টি করতে তারা সক্ষম হয়েছে। যাই হোক, এই জায়গায় যদি রাজনীতিবিদরা বুঝতে ভুল করে, তাহলে সমস্যা। প্রতি বিপ্লব হলে কি হবে? বাংলাদেশ কি যুদ্ধের দিকে যাবে? আমি একটু একটা মিনিট আমি শেষ করে দিচ্ছি। সেটি হলো যে প্রতি বিপ্লব যদি হয় তাহলে কি হবে? সেই ক্ষেত্রে আমরা এই নির্বাচনকে প্রত্যাখ্যান করবো, এই নির্বাচনকে নিয়ে প্রশ্নবিদ্ধ করবো, করার বহু জায়গা থাকবে, বহু ন্যারেটিভ আমরা তৈরি করতে পারবো। সেই দিকে আসলে না গিয়ে আমরা কিভাবে এই মজলুম, আমি জামাতকেও মজলুম বলছি, বিএনপি কেও মজলুম বলছি, এনসিপি কেও মজলুম বলছি, আর আওয়ামী লীগকে আমি প্রত্যাখ্যান করছি যারা দোষী। এখন নির্দোষ কিছু সমর্থক আছে, সে তাদের কথা ভিন্ন। তো এখন এই দোষী লোকদেরকে বিচারের আওতায় আনা, এটাই হলো বিষয়। আর আমাদের সতর্ক থাকতে হবে যে বাংলাদেশে নিয়ে কিন্তু এখনো ইন্ডিয়া চক্রান্ত করছে, এখনো আওয়ামী লীগ চক্রান্ত করছে, করারই কথা। এই বলে আমরা যেটা রাজনীতিবিদদের উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা ভালো করে ভাবুন, নির্বাচন প্রত্যাখ্যান করলে বাংলাদেশ কোন দিকে যাবে, কি হবে, এই ভেবে চিনতে সবগুলো রাজনীতিবিদকে সহনশীলতার পরিচয় দিতে হবে। মানুষ কিন্তু সবাইকেই সম্মান করেছে, ভোটের আশাতীত বিপ্লব ঘটেছে, জামাতও ভালো ভোট পেয়েছে, জামাতকে স্যালুট। বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, বিএনপি কেও স্যালুট। তারেক রহমানের বক্তব্য এই পর্যন্ত আমাদেরকে আশা জাগাচ্ছে। জামাতের আমির মহোদয়ের বক্তব্য সহনশীল। তো যাই হোক, আমরা আগামী বাংলাদেশ শান্তিপূর্ণ একটি দেশ চাই, আমরা আমাদের অধিকার চাই, আর বাংলাদেশের টাকা যেন বিদেশে পাচার না হয়, এই জায়গাটা আমরা মুখ খুলতে চাই। ঘুষ দুর্নীতি যাতে বন্ধ হয়, আইনের শাসন যাতে বাস্তবায়ন হয়। আমরাও আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে কাজী মনিরুজ্জামান 30 সেকেন্ডে শেষ করে দেন প্লিজ, বিদায় নিন। ধন্যবাদ। স্পষ্ট কথা হচ্ছে, বাংলাদেশকে নিয়ে এখনো গভীর ষড়যন্ত্র চলতেছে বাংলাদেশকে ব্যর্থ করার জন্য। সেই বাংলাদেশের ষড়যন্ত্রের সাথে যদি যারা আপনার 47 বলেন, 71 বলেন, 86 বলেন এবং এরপরেও এই জুলাই আন্দোলনের পরও গরম রেখেছে,
মাঠ দখল রাখার চেষ্টা করেছে বিভিন্ন কথা বলে, এই অযৌক্তিক কথা বলে। আমি মনে করি তাদেরকে ফিরে আসতে হবে বাংলাদেশের জন্য, এবং এই জুলাই আন্দোলনকে যদি আপনারা শ্রদ্ধা করেন তাই সেটাকে সম্মান করে এই ষড়যন্ত্র থেকে দূরে আসে আমাদের এই সরকার যাতে গঠন করে ভালোভাবে পরিচালিত করতে পারে। আপনারা শুরু থেকেই আন্দোলন করার হুমকি বা এটা হুমকি না দেওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি, এবং চলে আসুন ওই সেই ষড়যন্ত্র থেকে আমরা যাতে রক্ষা পাই, আমরা যাতে দেশকে ভালোভাবে এগিয়ে নিতে পারি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে। এবং প্রিয় দর্শক, আপনারা লম্বা সময় ধরে আমাদের সাথে ছিলেন অনেকেই, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আমরা সবাই চাই যে সুন্দর একটা বাংলাদেশের জন্য আপনারা আমরা সবাই